হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? আইসিটি অধ্যায় 4-এর প্রথম ক্লাসে সবাইকে সুস্বাগতম। ফেসবুক এবং ওয়েবসাইট থেকে যারা যুক্ত হইছো একটু বলো সবাই কেমন আছো? পড়াশোনা কেমন চলতেছে? ইতিমধ্যেই আমাদের আইসিটি ব্যাচে একটা অধ্যায় পড়ানো কমপ্লিট হয়ে গেছে। তোমাদের রাকিব ভাইয়া ইতিমধ্যেই তৃতীয় অধ্যায় পড়ানো কমপ্লিট করছেন। তো তোমরা কে কে তৃতীয় অধ্যায় কমপ্লিট করছো একটু বলো তো শুনি। 27 ব্যাচের আমাদের যে এসিএস আইসিটি ব্যাচ, সেখানে আজকেই আমার সাথে তোমাদের প্রথম ক্লাস। বাট এই কোর্সের কিন্তু আজকে প্রথম ক্লাস নয়, ইতিমধ্যে আমাদের তৃতীয় অধ্যায় কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা যারা যারা কলেজে ক্লাস শুরুর আগেই তৃতীয় অধ্যায়টা কমপ্লিট করে ফেলছো, তোমাদেরকে কংগ্রেচুলেশনস। আইসিটিতে অধ্যায় মেইনলি আছে 3টা, অধ্যায় 3, 4, 5। আর বাকি 3টা অধ্যায় খুবই ছোট ছোট অধ্যায়, রিডিং পড়লেই পারা যায়। অধ্যায় 1, অধ্যায় 2, অধ্যায় 6, ওই 3টা অধ্যায় খুবই ছোট ছোট অধ্যায়। তুমি 1 দিন 2 দিন টাইম দিলেই ওই অধ্যায়গুলো কভার করে ফেলা যায়। তো মেইন অধ্যায় 3টা, তার মধ্যে তৃতীয় অধ্যায় অলরেডি শেষ। কলেজে ক্লাস শুরু হইতে হইতে প্রায় চতুর্থ অধ্যায় শেষ হয়ে যাবে। চতুর্থ অধ্যায় আমরা 8 ক্লাসে পড়ব। তো সেপ্টেম্বর মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে অধ্যায় 4। তো তোমাদের মেইন 3টা অধ্যায়ের মধ্যে 2টা অধ্যায় কলেজে ক্লাস শুরু হওয়ার 2 সপ্তাহের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। এখন তোমার কমপ্লিট হয়েছে কিনা, আমরা কমপ্লিট করলে তো লাভ নাই, তোমার কমপ্লিট হয়েছে কিনা। যারা নতুন ভর্তি হয়েছে, এই যে দেখতে পাচ্ছি একজন বলছে ভাই আমি নতুন ভর্তি হয়েছি, কোনো অসুবিধা নাই, তুমি চতুর্থ অধ্যায় ক্লাসটা লাইভে করো, তৃতীয় অধ্যায়টা রেকর্ডের দিকে কমপ্লিট করো, কোনো অসুবিধা নাই। ভাইয়া চতুর্থ অধ্যায় বোঝার জন্য তৃতীয় অধ্যায় না পড়া থাকলেও হবে, কোনো অসুবিধা নাই। এমন অনেকেই ভাবতে পারো ভাইয়া আমি তো দেরিতে যুক্ত হয়েছি, তৃতীয় অধ্যায়ের ক্লাস করি নাই, আমার কি চতুর্থ অধ্যায় বুঝতে কোনো অসুবিধা হবে? উত্তর হচ্ছে হবে না। একদম ঠান্ডা মাথায় চতুর্থ অধ্যায়ের ক্লাসগুলা লাইভে করতে বসে যাও। বুঝছো? কথা বুঝছো? যারা নতুন যুক্ত হইছো, চতুর্থ অধ্যায়ের সবগুলা ক্লাস লাইভে কমপ্লিট করবা। আর তৃতীয় অধ্যায়টা রেকর্ডেড দেখে দেখে সেপ্টেম্বর মাসের মধ্যেই কমপ্লিট করা ট্রাই করো। তৃতীয় অধ্যায়ে কয়টা ক্লাস হয়েছে? 9টা নাকি 10টা? একটু বলো তো শুনি, যারা ক্লাস করছো। 9টা নাকি 10টা? 10টা, তাই না? তো যারা নতুন যুক্ত হয়েছো, দেখো তৃতীয় অধ্যায় মাত্র 10টা ক্লাস। তুমি চতুর্থ অধ্যায়ের পাশাপাশি তৃতীয় অধ্যায়টা সেপ্টেম্বর মাসের মধ্যেই কমপ্লিট করে ফেলার টার্গেট নেও। তাইলে তোমার অধ্যায় 3 এবং 4 কমপ্লিট। আর অধ্যায় 1 আর 2 ওইগুলা রিডিং পড়া। অধ্যায় 1 খুবই সহজ, অধ্যায় 2 একটু মুখস্থ নির্ভর, তবে ইজি। তো অধ্যায় 3 আর 4 কমপ্লিট মানে তোমার আসলে 1, 2, 3, 4 মোটামুটি ভালোভাবেই কমপ্লিট। ওকে ফাইন। ওকে, তো আজকে আমরা চতুর্থ অধ্যায় শুরু করবো। আজকে খুব বেশি পড়াবো না, আজকে সামান্য একটু পড়াবো, আজকে সামান্য একটু টাচ দিব। দেখো অধ্যায়টার নাম কি? ওয়েব ডিজাইন এন্ড এইচটিএমএল। এটা আমরা টোটাল 8 ক্লাসে পড়বো, আনুমানিক মোটামুটি 7 বা 8 ক্লাস, 7 বা 8 ক্লাস লাগবে। তার মধ্যে আজকে হচ্ছে ইন্ট্রোডাক্টরি ক্লাস, প্রথম ক্লাসটা। আজকে হচ্ছে লেকচার 1 ইন্ট্রোডাক্টরি ক্লাস। আজকে ক্লাসে জাস্ট আমরা কয়েকটা সংজ্ঞা টঙ্গা দেখবো। মেইন ক্লাস হবে 3 নাম্বার ক্লাস থেকে শুরু হবে মেইন ক্লাস। আসলে আমরা প্রথম 2 ক্লাসে সংজ্ঞাগুলা, তারপর মানে জ্ঞানমূলক প্রশ্নগুলা যেগুলো আসে, অনুধাবনমূলক কিছু প্রশ্ন আসে, যে পার্থক্য লিখো, বৈশিষ্ট্য লিখো, সুবিধা অসুবিধা, এগুলা পড়বো একদম ধীরে সুস্থে। এমনভাবে পড়বো যেন ক্লাসের পরে ক্লাসে শেষ হয়ে যায়। ঠিক আছে ভাইয়া? কোন বই কিনবো? কলেজ থেকে বুক লিস্ট দিছে। শোনো, আইসিটিতে 2টা বই বেশি চলে বাজারে, একটা হচ্ছে মাহবুব স্যারের বই আর একটা হচ্ছে মুজিবুর স্যারের বই। যে কোনো একটা কিনলেই হবে, বা তোমার কলেজ থেকে যে বইটা সাজেস্ট করবে। শোনো, আইসিটি বই যে কোনো একটা ফলো করলেই এনাফ, সবগুলা বই মোর দেন এনাফ। প্রত্যেকটা বইয়ে যতটুকু দরকার তার চাইতে বরঞ্চ বেশি কিছু আছে। তো তোমার কলেজে যে বইটা সাজেস্ট করবে তুমি ওইটাই কিনবা। আর আমার কাছে সাজেশন চাইলে আমি বলবো মাহবুব স্যারের বই অথবা মুজিবর স্যারের বই, যে কোনো একটা। লাইব্রেরিতে গিয়ে বললেই হবে যে আইসিটি মাহবুব স্যারের বই দেন অথবা মুজিবুর স্যারের বই দেন, যে কোনো একটা নিলেই হবে। ঠিক আছে? বোর্ড বই পড়লে হবে না। হ্যাঁ, বোর্ড বইটা ভাই বেশি ছোট, বোর্ড বইটা পড়লে এনাফ হবে না আসলে, কারণ বোর্ড বইয়ের বাইরেও অনেক প্রশ্ন পরীক্ষায় আসে।
বাংলা ইংরেজি আইসিটি এই তিনটা তো বোর্ড বই আছে, তবে বাংলা ইংরেজি বোর্ড বই এনাফ হইলেও মোটামুটি আইসিটি বোর্ড বইটা এনাফ না, নট এনাফ। সাথে একটা বই তোমার কলেজ থেকে যেটা সাজেস্ট করবে, অথবা আমি তো সাজেস্ট করে দিলাম, আমি মাহবুব স্যারের বই অথবা মুজিবুর স্যারের বই একটা কালেক্ট করে নিতে হবে। তো আজকে ক্লাসে আমরা HTML পর্যন্ত যাব না। প্রথম দুই ক্লাসে আমরা ওয়েব ডিজাইন, এটার ইন্ট্রোডাক্টরি ব্যাপার স্যাপার, কিছু সংজ্ঞা, ব্যাখ্যা, পার্থক্য, সুবিধা অসুবিধা, যেগুলো জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক, মানে প্রথম দুইটা ক্লাসে আমরা মেইনলি জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক এই টপিকগুলা পড়বো। শোনো, আজকে ক্লাসে খুব বেশি পড়াবো না। হ্যাঁ, আজকে আমার বাসায় একটা অনুষ্ঠান চলতেছে, আজকে আমার মেয়ের মুখে ভাত বা অন্নপ্রাশন। তো জাস্ট ঢুকছি ক্লাসে, 40 থেকে 50 মিনিট পড়াবো, তারপরে আবার বাসায় ঘরভর্তি মানুষজন সবাই ছবি টবি তুলতেছে, তো আমারও ছবি তোলার পার্ট ছিল। তো 3টা থেকে 3:30, হ্যাঁ, আজকে 30 থেকে 40 মিনিট পড়ায় ছাইড়া দিব, কেউ মন খারাপ করো না। আগামী ক্লাসে বেশি পড়ায় দেবো। আমরা 8টা ক্লাসে কমপ্লিট করবো অধ্যায়টা, আজকে ক্লাসে শুধু ক খ, মানে জ্ঞানমূলক প্রশ্নগুলো একটু দেখে নিব, ঠিক আছে? ওকে, ফাইন ফাইন ফাইন। চলো, তো শুরুতে ওয়েবসাইট, এই ওয়েব পেজ। আচ্ছা, ওয়েব পেজ চিনো না এমন কেউ আসো? বলো তো। কিছু লেখা লাগবে না, খালি দেখো, সব ক্লাসে স্লাইডে থাকবে। শোনো, আজকে ক্লাসে কিছু লেখার দরকার নেই, তোমরা খালি দেখো, স্লাইড দিয়ে দিব, রিডিং পড়লেই হবে। ওয়েব পেজ চেনো না এমন কেউ আসো? আজকালকার এই যুগে তুমি যা কিছু সার্চ করো, সবার আগে তোমার সামনে যেটা আসে ওইটা তো একটা ওয়েব পেজ। আগে সংজ্ঞা দেখো, এখন পরীক্ষায় তো লিখতে হবে সংজ্ঞা। ওকে, ফাইন। এখন দেখো ওয়েব পেজ জিনিসটা কি। তুমি যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকলে, যে কোনো কিছু সার্চ দিলে, তুমি যা দেখতে পাও প্রত্যেকটা এক একটা ওয়েব পেজ, প্রত্যেকটা এক একটা কি ওয়েব পেজ। যেমন ধরো আমি সার্চ দিব, ধরো রম্বস পাবলিকেশন, এই যে রম্বস পাবলিকেশন সার্চ দিলাম। তো সার্চ দেওয়ার পরে খেয়াল করে দেখো, যখন একটা ওয়েব পেজে ঢুকো, মানে একটা ওয়েবসাইটে ঢুকো, শুরুতে যেটা আসছে এটা একটা কি ওয়েব পেজ। এই দেখো যা দেখতেছো তুমি, এটা কি একটা ওয়েব পেজ। তারপরে ধরো এই যে অ্যাডমিশন প্রস্তুতি, এখানে যাও, এটা আরেকটা ওয়েব পেজ। তারপরে ধরো একাডেমিক প্রস্তুতি, এখানে আসো, এখানে আরেকটা ওয়েব পেজ। ধরো যে আচ্ছা, এগুলো একটা ওয়েব পেজই, খালি ডিফারেন্ট জায়গায় করতেছে। তুমি ধরো যে এখানে ক্লিক করলো, ওয়েট, ধরো হোমে আছে যে এটা একটা ওয়েব পেজ। মানে তুমি যে কোনো একটা ওয়েবসাইটে ঢোকার পরে যা দেখতে পাও সেটা একটা কি ওয়েব পেজ। তো এটা একটা ওয়েব পেজ। তারপরে ধরো যদি মেডিকেল বই, ইঞ্জিনিয়ারিং বই, ধরো ইঞ্জিনিয়ারিং বই ক্লিক করলা, ক্লিক করার পরে কি নতুন আরেকটা ওয়েব পেজ ওপেন হয়েছে। তো প্রত্যেকটা কি এক একটা ওয়েব পেজ, কথা বুঝছো? তবে এই প্রত্যেকটা ওয়েব পেজকে একসাথে একটা ওয়েবসাইট বলে। শোনো, ওয়েব পেজ আর ওয়েবসাইটের মধ্যে পার্থক্য কি? এই যে rhombospublication.com, এই পুরাটা হচ্ছে একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে কি অনেকগুলো ওয়েব পেজ আছে, ভালো মতো বোঝো। দেখো এই যে এটা একটা কি ওয়েব পেজ, আবার এখানে ঢুকলে এটা আরেকটা ওয়েব পেজ। অথবা ধরো বাইনাওয়ে ক্লিক করলা, বাইনাওয়ে ক্লিক করবো, এটা আরেকটা ওয়েব পেজ। মানে প্রত্যেকটা একটা একটা করে ওয়েব পেজ। আর এই সবগুলা ওয়েব পেজ মিলে একটা ওয়েবসাইট, তার নাম হচ্ছে rhombospublications.com। কথা বুঝছো কে কে? বলো, আগে বলো, ওয়েব পেজ এবং ওয়েবসাইটের পার্থক্য কে কে বুঝছো? আমরা যখনই কোনো ব্রাউজিং করি, যে কোনো অনলাইন পোর্টালে ঢুকি, আমরা ওয়েবসাইটের যে প্রত্যেকটা পেজ দেখি, প্রত্যেকটা পেজকে বলে ওয়েব পেজ। আর এরকম অনেকগুলা ওয়েব পেজ মিলে একটা ওয়েবসাইট। বুঝতে পেরেছো? দাও এখন সংজ্ঞা দেখি। এখন পরীক্ষায় তো আর বাংলা ভাষা লিখলে হবে না, পরীক্ষায় কেমনে লিখতে হবে দেখো। ওয়েব পেজ কি? ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব ডকুমেন্ট। শোনো, আমরা অনলাইনে যা পড়ি সবই তো ওয়েব ডকুমেন্ট, তাই না? যা বিভিন্ন দেশের সার্ভারে রাখা হয়। দেখো এই ওয়েব পেজগুলো কি একটা সার্ভারে রাখা থাকে না? ওয়েব পেজগুলা বা ওয়েবসাইটগুলা কোথায় রাখা থাকে? একটা সার্ভারে। ওই সার্ভারটা কিন্তু একদম 24 ঘন্টা খোলা থাকে, 24 ঘন্টা খোলা থাকে। মাঝে মধ্যে তোমরা শোনো না যে সার্ভারের প্রবলেম, এই জন্য ওয়েবসাইট লোড হচ্ছে না? এই কথাটা কে কে শুনছো যে ভাইয়া সার্ভারে প্রবলেম হয়েছে, বা সার্ভারে ধরো যে কানেকশন পাচ্ছে না, বা সার্ভার অফ হয়ে গেছে, এই জন্যে ওয়েব পেজ বা ওয়েবসাইট পাওয়া যাচ্ছে না, এরকম কথা শোনো না? তো এই সার্ভারে রাখা হয়, যেটা আসলে 24 ঘন্টায় খোলা থাকে। কারণ নর্মালি প্রত্যেকটা ওয়েবসাইট তুমি রাত দিন যখনই সার্চ করো না কেন, প্রত্যেকটা পাওয়া যায়। তো এগুলো কোথায় রাখা থাকে? একটা সার্ভারে রাখা থাকে। এবং যে কোনো ইন্টারনেট ব্যবহারকারী ব্রাউজারের মাধ্যমে যে কোনো জায়গা থেকে তা দেখতে পারে। সংজ্ঞাটা একটু রিডিং পড়ো তো, পরীক্ষায় নিজের ভাষায় লিখতে পারবা না, মোটামুটি নিজের ভাষায় এরকম লিখলে হবে যে ওয়েব পেজ হচ্ছে একটা ওয়েব ডকুমেন্ট, যা কোথায় রাখা থাকে? সার্ভারে। এবং কেমনে দেখা যায়? ইন্টারনেটের মাধ্যমে যে কোনো প্রান্ত থেকে তুমি সার্চ করে দেখতে পারবা। যেমন রম্বস পাবলিকেশনের যে ওয়েবসাইটটা, এটা কোথায় রাখা আছে? একটা সার্ভারে। একটা সার্ভারে স্টোর করা আছে। তো সার্ভারে স্টোর করা না থাকলে কি তুমি দেখতে পারবা? পারবা না। তো প্রত্যেকটা ওয়েবসাইট বা প্রত্যেকটা ওয়েব পেজ একটা সার্ভারে স্টোর করা থাকে।
তুমি ইন্টারনেটের মাধ্যমে যে কোনো ব্রাউজারে সার্চ করলে সেটা তুমি বাংলাদেশ বা পৃথিবীর যে কোনো জায়গা থেকে, যদি তোমার কাছে ইন্টারনেট অ্যাক্সেস থাকে, তুমি দেখতে পারবা। এখানে কি পয়েন্ট কি কি দেখো, এই ওয়েব ডকুমেন্ট এটা কি পয়েন্ট না, ওয়েব পেজ এক ধরনের ওয়েব ডকুমেন্ট ভাই। তুমি ওয়েবসাইটে যা কিছু দেখো অনলাইন পোর্টালে সবই তো ওয়েব ডকুমেন্ট। এখানে মেন জিনিস হচ্ছে যে এটা একটা সার্ভারে রাখা থাকে এবং ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের যে কোনো জায়গা থেকে তুমি ব্রাউজারের মাধ্যমে দেখতে পারো। এই কয়েকটা ব্রাউজারের নাম বলো তো। ব্রাউজার মানে কি? ক্রোম, গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, অপেরা মিনি, চেনো? তুমি যে সার্চ করো বা যে কোনো ওয়েবসাইট খুঁজে বের করার জন্য তুমি কোথায় সার্চ করো? ব্রাউজারে। এবং কি লাগে? ইন্টারনেট। আচ্ছা, এই দুটো জিনিস কি নতুন করে এমন ধরা কিছু বলো যে ভাই তুমি একটা ওয়েব পেজ খুঁজে বের করবা বা ওয়েবসাইট, তোমার ইন্টারনেট লাগবে, ব্রাউজার লাগবে। তো ইন্টারনেটের মাধ্যমে তুমি যে কোনো ব্রাউজারে সার্চ করে কি করতে পারো? তুমি যে কোনো জায়গা থেকে দেখতে পারো। শেষ। এটা হচ্ছে ওয়েব পেজ। আচ্ছা, এরপরে দেখো ওয়েবসাইট। এই যে এবার ওয়েবসাইট একই ডোমেনের অধীনে সার্ভারে রাখা পরস্পর সংযুক্ত, দেখো পরস্পর সংযুক্ত এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টিকে বলে ওয়েবসাইট। একটু আগে কি বলছিলাম যে অনেকগুলা ওয়েব পেজ মিলে একসাথে একটাকে কি বলে? ওয়েবসাইট। বুঝছো? ধরো এই যে রম্বস পাবলিকেশনের যে ওয়েবসাইটটা দেখাইছিলাম, দেখো এখানে এই যে এটা দেখো, এটা একটা ওয়েব পেজ। আবার ধরো তুমি এই যে ভার্সিটি বইয়ে ঢুকবা, ভার্সিটি বইয়ে ঢুকলে এটা আরেকটা নতুন ওয়েব পেজ। আবার এখানে বাই নাও ক্লিক করলে আরেকটা নতুন ওয়েব পেজ। এরকম সবগুলা ওয়েব পেজ মিলে একটা ওয়েবসাইট। তার নাম কি? রম্বস পাবলিকেশনস। এই ওয়েবসাইটের নাম কি? ওয়েবসাইটের নাম হচ্ছে রম্বস পাবলিকেশনস। ঠিক আছে? আরেকটা জিনিস জেনে রাখো, যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকার পর সবার প্রথমে যে ওয়েব পেজটা দেখা যায় তার নাম কি জানো? সব জায়গায় দেখবে এটাকে সেম নাম বলে, এই যে হোম পেজ। এটা জানো কে কে? কোনো একটা ওয়েবসাইটে ঢুকার পর সবার প্রথমে যে ওয়েব পেজটা দেখা যায়, দেখো এখানে তো অনেকগুলা ওয়েব পেজ আছে, অনেকগুলা ওয়েব পেজ মিলে একটা ওয়েবসাইট। তো ওয়েবসাইটে ঢুকার পর সবার প্রথমে যেই পেজটা দেখা যায়, ওয়েব পেজটা, সেটাকে বলে হোম পেজ। সেটাকে কি বলে? হোম পেজ। কথা বুঝছো? হোম পেজ। তো তোমাকে যে কেউ জিজ্ঞেস করে যে একটা ওয়েবসাইটের সর্বপ্রথম বা একটা ওয়েবসাইটে ঢোকার পর সর্বপ্রথম যে ওয়েব পেজটা দেখা যায় তার নাম কি? নাম হচ্ছে হোম পেজ। আচ্ছা, ঠিক আছে। এবার তোমরা কি জানো এই যে ডোমেন জিনিসটা কি? একটা ডোমেনের আন্ডারে তোমাকে বলছে যে একটা ডোমেনের অধীনে সার্ভারে রাখা। সার্ভারে তো রাখা থাকবে ভাই, সার্ভারে না রাখলে তুমি দেখবা কেমনে? যত ওয়েবসাইট আছে, যত ওয়েব পেজ আছে, যা কিছু তুমি অনলাইনে দেখো, যা কিছু তুমি ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস করতে পারো ব্রাউজারে, সবকিছু একটা সার্ভারে রাখা থাকে, যে সার্ভারটা 24 ঘন্টাই খোলা থাকে। সার্ভার মানে স্টোর করে রাখা। সার্ভারও একটা কম্পিউটার। একজন জিজ্ঞেস করছে সার্ভার জিনিসটা কি? আসলে সার্ভারও একটা কম্পিউটার, একটা বড় শক্তিশালী কম্পিউটার, যেটার স্টোরেজ বিশাল, যেখানে অনেক বড় বড় জিনিস বা বড় বড় সাইজের, মানে কি বলে যে লোড, মানে জিনিসও এখানে তুমি স্টোর করে রাখতে পারো। একটা বড় সাইজের বা বিশাল স্টোরেজওয়ালা কম্পিউটার, যেটা 24 ঘন্টায় খোলা থাকে। আচ্ছা, ডোমেন জিনিসটা কি চেনো? এই যে rhombuspublications.com, তুমি যেটা দিয়ে সার্চ করো এটা একটা ডোমেন। এই যে দেখো rhombuspublications.com, তুমি যেটা লিখে সার্চ করো একটা ওয়েবসাইটের যে ঠিকানা, সেটাকে বলে ডোমেইন। rhombuspublications.com। বা ফেসবুক চালাও না সবাই? facebook.com, google.com, youtube.com, এগুলো হচ্ছে ডোমেইন। কথা বুঝছো? ডোমেইন আমরা একটু পরে আরো পড়বো। আপাতত জেনে রাখো যে একটা ওয়েবসাইটের যে ঠিকানা rhombuspublications.com, অথবা ধরো যে facebook.com, google.com, youtube.com, এগুলো হচ্ছে ওই ওয়েবসাইটগুলোর ডোমেন বা ঠিকানা। ঠিক আছে, ফাইন। তাহলে এখন আমাকে বলো, পরীক্ষা আসবে ওয়েব পেজ কি বা ওয়েবসাইট কি, কে কে লিখতে পারবা? শোনো, এগুলা আমি খালি তোমাকে বক বক করতেছি যাতে তোমার মাথার মধ্যে এটা সেট হয়ে যায়, মুখস্থ করা না লাগে, যে একটা ডোমেনের আন্ডারে সার্ভারে রাখা এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টিকে বলে একটা ওয়েবসাইট। বুঝতে পারছো? এবার ওয়েবসাইটের ইতিহাস, ওয়েবসাইট কেমনে আবিষ্কৃত হয়েছে, এগুলা দেখবা যে তোমাদের এটা বোর্ড বই, এই যে এটা বোর্ড বই থেকে নেয়া। বোর্ড বইয়ের মধ্যে এগুলো আসে, এমসিকিউতে আসে, লেখা লাগবে না, খালি দেখতে থাকো যে ওয়েব ডিজাইনের ধারণা বা ওয়েবসাইটের ইতিহাস কেমনে আসছে। এটা সর্বপ্রথম টিম বার্নার্স-লি, এটা তো মুছে যাচ্ছে, বিজ্ঞানীর নাম কি? টিম বার্নার্স-লি। শোনো, এটা ক্লাসের স্লাইডে থাকবেই, তুমি খালি দেখো, পরীক্ষা এমসিকিউতে আসে যে ওয়েব ডিজাইনের ধারণা বা ওয়েবসাইটের ইতিহাস কেমনে আসছে, ওয়েবসাইট বা ওয়েব ডিজাইনের ধারণা কোন বিজ্ঞানী সর্বপ্রথম প্রস্তাব করছেন, নাম কি? টিম বার্নার্স-লি। যে এগুলো এমসিকিউতে আসবে, আমি বক্স দিয়ে দিচ্ছি।
বিজ্ঞানী টিম বার্নার্স-লি, তিনি সর্বপ্রথম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এইটার ধারণা তিনি প্রস্তাব করেন বা প্রবর্তন করেন। www. নাম শুনছো না? নাম শুনছো? www, এই যে www, এটা ফুল ফর্ম কি? ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড, এটাও এমসিকিউতে আসে। ওয়ার্ল্ড, এটা খুব সহজ জিনিস। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, দেখো এই www. মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ওয়েব, এটাকে সংক্ষেপে ওয়েব বলে। এটা কে প্রস্তাব করেন? টিম বার্নার্স-লি। তিনি তখন সুইজারল্যান্ডের সার্ন গবেষণাগারে কর্মরত ছিলেন, যেটা এমসিকিউতে আসে যে টিম বার্নার্স-লি কোন গবেষণাগারে কর্মরত ছিলেন? সার্ন গবেষণাগারে। তারপর 1989 সালে, যে এগুলো ইতিহাস কিন্তু এমসিকিউতে আসে, 1989 সালে তিনি এমন একটি ওয়েবের ধারণা প্রস্তাব করেন যার মাধ্যমে আইপি অ্যাড্রেস ব্যবহার করে, আইপি অ্যাড্রেস কি জিনিস একটু পরেই শিখবো, ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বিভিন্ন ডকুমেন্ট পাঠানো যাবে। খেয়াল করে দেখো, এইটা ছিল মেইন ঘটনা। এই যে মেইন ঘটনা বা মেইন রিজন, এই যে বিজ্ঞানী টিম বার্নার্স-লি সর্বপ্রথম www. মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা সংক্ষেপে এটাকে বলে ওয়েব, এই যে ওয়েবের বা ওয়েব পেজ বা ওয়েবসাইট যেটাই বলো না কেন, সবকিছু ধারণা উনি প্রবর্তন করেন। এটার রিজন কি ছিল? রিজন ছিল একটা কম্পিউটার থেকে অন্য একটা কম্পিউটারে ডকুমেন্ট পাঠানো। ধরো ওই আমলে, ধরো 1989, মোটামুটি ভালোই আগে, 25 আর 11, 36 বছর আগে, তখন তো এত অ্যাভেলেবল ছিল না যে তুমি খালি এই মানে কি বলে শেয়ার ইট দিয়া বা এই কি বলে ব্লুটুথ দিয়া তুমি বা এয়ার ড্রপ দিয়া তুমি ফাইল আদান প্রদান করে ফেলবা, এত সহজ তো ছিল না তখন। তো ধরো একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে তুমি তথ্য আদান প্রদান করতে চাও, বা বিজ্ঞানী টিম বার্নার্স-লি উনি যখন সার্ন গবেষণাগারে কর্মরত ছিলেন, তো ধরো ওনার 4টা কম্পিউটার আছে। ধরো এটা উদাহরণ দিয়ে বোঝাই, ধরো যে টিম বার্নার্স-লি সার্ন গবেষণাগারে কর্মরত আছেন, ধরো ওনার গবেষণাগারে 4টা কম্পিউটার আছে, 4টা কম্পিউটার আছে। তো এখন এই কম্পিউটারের ডাটা উনি এখানে এটাতে নিতে চান, বা এই কম্পিউটারে কি কি কাজ করা হচ্ছে এটা এই কম্পিউটার থেকে দেখতে চান, বা এই কম্পিউটার থেকে ডাটা এই কম্পিউটার নিতে চান, এখান থেকে এইখানে, অথবা এইটা থেকে এইটাতে, অথবা এটা থেকে এইটাতে। মানে কথা হচ্ছে ধরো এই 4টা কম্পিউটার একই রুমে হইতে পারে, বা সারা বিশ্বের যে কোনো 4টা দেশে হইতে পারে। ধরো একটা কম্পিউটার থেকে অন্য একটা কম্পিউটারে বা একটা ডিভাইস থেকে অন্য একটা ডিভাইসে ডকুমেন্ট আদান প্রদান করার জন্য উনি সর্বপ্রথম বিজ্ঞানী টিম বার্নার্স-লি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা www. বা সংক্ষেপে বলে শুধু ওয়েব, এটার চিন্তা করেন বা এটা প্রবর্তন করেন যে কি কেমনে কি করা যায়, সেটার মাধ্যমে ওই ওয়েবসাইটের ধারণা প্রবর্তন করেন। আচ্ছা, এখন তোমরা বলো যে আজকের এই দিনে বৈশা এই যে আমার রম্বস পাবলিকেশন ওয়েবসাইটটা, এটা যদি কেউ বাংলাদেশে না বৈশা, ধরো যে সে ইউরোপে আছে, সেখান থেকে এটা দেখতে পারবে না বলো, বা আমেরিকাতে আছে দেখতে পারবে না, পৃথিবীর যে কোনো জায়গা থেকে যদি তার কাছে খালি ইন্টারনেটের অ্যাক্সেস থাকে আর তার কাছে যে কোনো একটা ব্রাউজার থাকে, ধরো তার একটা ডিভাইস সেখানে ইন্টারনেট আছে, ব্রাউজার আছে, সার্চ করলেই দেখতে পারবে। তো এই প্রয়োজনীয়তা থেকেই বিজ্ঞানী টিম বার্নার্স-লি 1889 সালে সর্বপ্রথম ওয়েবসাইট বা ওয়েব অ্যাপের বা www. মানে যেটাকে বলে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ধারণা প্রস্তাব করেন, যেন উনি একটা কম্পিউটার থেকে অন্য একটা কম্পিউটারে সহজে কি করতে পারেন, তথ্য আদান প্রদান বা ডকুমেন্ট আদান প্রদান করতে পারেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এগুলো এমসিকিউতে আসবে। শোনো, এগুলো এই যে রিডিং পড়বা, এগুলা কখন কোনটা এমসিকিউতে আসে বলা যায় না, যে কোনোটা এমসিকিউতে চলে আসতে পারে, রিডিং পড়ে নিবা। আচ্ছা, ফাইন 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 গেল। এরপরে হচ্ছে ওয়েব পোর্টাল। ওয়েব পোর্টাল জিনিসটা কি? ধরো এখন বর্তমানে পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি ওয়েবসাইট আছে না? শোনো, এখন বর্তমানে পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি ওয়েবসাইট আছে। এখন ধরো এই এত এত ওয়েবসাইটের নাম মনে রাখা একসাথে কি একটা মানুষের পক্ষে সম্ভব? ধরো তুমি একটা প্রতিষ্ঠানে চাকরি করো, হ্যাঁ, তুমি পার্সোনাল লাইফে তো আর কেউ হাজার হাজার ওয়েবসাইট নিয়ে কাজ করা লাগে না। ধরো তুমি একটা প্রতিষ্ঠানে চাকরি করো, এই প্রতিষ্ঠানের ধরো যে ওয়েবসাইট আছে বা ওই রিলেটেড ক্লায়েন্ট আছে ধরো 1000, 1500, 2000, তো সবগুলো ওয়েবসাইটের নাম কি মুখস্থ রাখা সম্ভব, মনে রাখা সম্ভব? বা এত ডাটা, এত ডকুমেন্ট, এত তথ্য, এত ইনফরমেশন, এগুলো তো মনে রাখা সম্ভব না। তো ওয়েব পোর্টাল হচ্ছে যে ধরো অনেকগুলা ওয়েবসাইট বা অনেকগুলা লিঙ্ক বা অনেকগুলা কন্টেন্ট বা অনেকগুলা সার্ভিস যা আছে না কেন সব কিছু এক জায়গায় সাজায় রাখা, বুঝছো? ধরো একটা লাইব্রেরির মতো আর কি। লাইব্রেরিতে আমরা কি রাখি? বই সাজায় রাখি সুন্দর করে, যে যখন দরকার সেটা বইটা কালেক্ট করে নিতে পারি। লাইব্রেরিতে আমরা কি করি? কে কল দেয়? লাইব্রেরিতে আমরা যেটা করি যে সবগুলা বই সুন্দর করে সাজায় রাখি,
যখন যেই বই দরকার দেখেই যাতে আমি পিক করে নিতে পারি। তো ওয়েব পোর্টাল হচ্ছে এই জিনিসটাই, যেখানে অনেকগুলো ওয়েবসাইট, যেগুলা মানে যখন যেটা প্রয়োজনীয় ওয়েবসাইট বলো বা কন্টেন্ট বলো বা ডকুমেন্ট বা সার্ভিস যা কিছু আছে সুন্দর মতো সাজায় রাখা হয়। কথা বুঝছো? এবং রিডিং পড়ো। ওয়েব পোর্টাল হচ্ছে একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট যার মধ্যে বিভিন্ন লিঙ্ক, কন্টেন্ট, সার্ভিস মানে ইত্যাদি সব কিছু সংগ্রহ করে রাখা হয়, যেন জিনিসটা সহজে খুঁজে বের করা যায়। কথা বুঝছো? যেন সেটা সহজে খুঁজে বের করে ফেলা যায়। একটা মিনিট, আমার খালি কল আসতেছে। যেন সেটা সহজে খুঁজে বের করা যায়, এই কথা বুঝছো? এখন ওয়েব পোর্টাল, তোমরা কি বাংলাদেশের ওয়েব পোর্টালটা কখনো দেখছো? বাংলাদেশের ওয়েব পোর্টালটা দেখছো? এমন কে কে আছো বলো তো? বাংলাদেশ ওয়েব পোর্টাল, ধরো বাংলাদেশের এতগুলা মিনিস্ট্রি, বাংলাদেশের এতগুলা মিনিস্ট্রি আছে, তারপরে এত কিছু বাংলাদেশের প্রয়োজনে, ধরো বাংলাদেশের মিনিস্ট্রিতে যে চাকরি করেন, এত এত ওয়েবসাইট, কখন কোনটা দরকার। ধরো বাংলাদেশ, এই যে বাংলাদেশ গভর্নমেন্ট ওয়েব পোর্টাল, দেখো বাংলাদেশ গভর্নমেন্ট ওয়েব পোর্টাল, দেখো এই যে বাংলাদেশ ন্যাশনাল পোর্টাল, ক্লিক করো। এই যে দেখো, এটা হচ্ছে বাংলাদেশের ন্যাশনাল ওয়েব পোর্টাল। এখানে তুমি খেয়াল করে দেখো, এই দেখো ট্রেনিং, ফাইন্যান্স, অনলাইন অ্যাপ্লিকেশন, এডুকেশন, মানে যত যা আছে দেখো সব কিছু এখানে দেখো, সব ওয়েবসাইট এখানে সাজানো আছে। খেয়াল করে দেখো, এই যে দেখো অভিযোগ ও প্রতিকার ব্যবস্থা, ডিজিটাল গার্ড ফাইল, পলিসিস, নেসেসারি অ্যাপস, ডিস্ট্রিক্ট ব্র্যান্ডিং থেকে শুরু করে ধরো যে এখানে আরো যত কিছু, ধরো তুমি এখানে একটাতে ঢুকো, ধরো যে এই যে সার্ভিস সেক্টরস, ধরো সার্ভিস সেক্টরে ক্লিক করো, দেখো কতগুলো আরো চলে আসছে। ধরো এটার আন্ডারে কি কি আছে, বাংলাদেশের কৃষি, স্বাস্থ্য ব্যবস্থা, পরিবার পরিকল্পনা, ধরো আমি যাব যে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা, বা ধরো যে স্বাস্থ্য সংস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, এই দেখো এখানে আবার এটার মধ্যে চলে আসছে। এটার মধ্যে আবার দেখো কতগুলা ব্যবসা বাণিজ্য, সেবা খাত, এই সেবা, বুঝতেছো? এটা তো কাজ করে না, আচ্ছা অসুবিধা নাই, এই দুটার মধ্যে কিছু নাই হয়তোবা, মানে বুঝতেছো সবকিছু সুন্দর মতো সাজিয়ে রাখছে। ঘটনা কে কে বুঝছো? মানে বাংলাদেশের ধরো যতগুলা সেক্টর আছে, প্রত্যেকটা সেক্টরের সবগুলো ওয়েবসাইট এই যে বাংলাদেশের, খেয়াল করে দেখো, এই যে বাংলাদেশের ওয়েব পোর্টাল, হ্যাঁ বাংলাদেশের এই যে ওয়েব পোর্টাল, এই ওয়েব পোর্টালের মধ্যে কি আছে সাজানো আছে। আমি আরেকবার সার্চ করে দেখাই দিই, দেখো এই যে বাংলাদেশ গভর্নমেন্ট যে ন্যাশনাল পোর্টাল, এই ন্যাশনাল পোর্টালে ধরো যে সব কিছু এখানে দেখো, যে এডুকেশন, তারপরে পোস্টাল এন্ড কুরিয়ার, টিকিট বুকিং, মানে বাংলাদেশের সরকারি যত যা কিছু আছে, যত ওয়েবসাইট আছে সবকিছু এটার মধ্যে তুমি গেলে খুঁজে পাবা। তার মানে তোমার এত কষ্ট করা লাগতেছে না, তুমি জাস্ট এখানে গিয়ে সবকিছু খুঁজে বের করে ফেলতে পারবা। এইবার এই সংজ্ঞাটা কার কার মনে থাকবে একটু বলো? যে ওয়েব পোর্টালও কিন্তু একটা ওয়েবসাইট, সে নিজেও একটা ওয়েবসাইট, যার মধ্যে অসংখ্য ওয়েবসাইটের লিঙ্ক বা কন্টেন্ট বা সার্ভিস যা কিছু আছে সবকিছু সুন্দর মতো সাজানো থাকে। রিজনটা কি? যেন তুমি সবকিছুকে সহজে খুঁজে বের করতে পারো, সহজে খুঁজে বের করতে পারো। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, ওকে ফাইন। এইবার হচ্ছে ব্রাউজার। এই ব্রাউজার চিনোটা এমন কে কে আসো? ব্রাউজার মানে হচ্ছে ধরো আমরা যে কোনো ইনফরমেশন, অনলাইনে যে কোনো ইনফরমেশন হোক বা ওয়েবসাইট হোক বা ওয়েব পেজ খোঁজার জন্য সবার আগে যেখানে যাই সেটাই ব্রাউজার। একজন বলছে ব্রাউজার গুগল, এই গুগল তো ব্রাউজার না, গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন। দেখো ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম, এটাকে সংক্ষেপে ক্রোম বলে, কেউ কেউ গুগল ক্রোমও বলে। দেখো ক্রোম, ফায়ারফক্স, অপেরা মিনি, মজিলা ফায়ারফক্স, অপেরা মিনি। যারা আইফোন চালাও, এই আইফোনের ব্রাউজারের নাম কি? আইফোনের ব্রাউজারের নাম কি বলো? মাইক্রোসফট এজ একটা, হ্যাঁ ভেরি গুড। আর এটা কি? সাফারি। এই তো আইফোনেরটা হচ্ছে সাফারি, আর একটা আছে মাইক্রোসফট এজ। মোটামুটি এইগুলাই। খেয়াল করে দেখো, আমরা যে কোনো ওয়েবসাইট বা যে কোনো কন্টেন্ট, আমরা যখন অনলাইনে যে কোনো কন্টেন্ট অ্যাক্সেস করতে চাই বা খুঁজে বের করতে চাই, আমরা সবার আগে যেই জায়গাটাতে গিয়া আমরা ওইটা সার্চ করি বা ডোমেনটা লিখে সার্চ করি বা যেটা খুঁজে পাইতে যাই সার্চ করি, সেটাই হচ্ছে কি একটা ব্রাউজার। কি ব্রাউজার মানে মেন কথা হচ্ছে আমরা ব্রাউজ করি যেখানে। শোনো, কেউ যদি তোমাকে সংজ্ঞা জিজ্ঞাসা যে ব্রাউজারের সংজ্ঞা কি, তুমি কি বলবা? যেই সফটওয়্যারের মাধ্যমে আমরা কি করি, যে কোনো কিছু ব্রাউজ করি, অনলাইনে যে কোনো কিছু ব্রাউজ করি তাকে বলে ব্রাউজার। বুঝছো কথা? দাঁড়াও, এটা সংজ্ঞা এখানে আছে, সংজ্ঞা তো এখানে নাই, সংজ্ঞা ব্রাউজারের সংজ্ঞা তো আসে না পরীক্ষা। আচ্ছা অসুবিধা নেই, দেখো ব্রাউজারের সংজ্ঞা তোমরা পারবা। দেখো ব্রাউজার কি? ব্রাউজার হচ্ছে একটা সফটওয়্যার যার মাধ্যমে আমরা
যে কোনো অনলাইন ইনফরমেশন বা অনলাইন সাইট কি করতে পারি, ব্রাউজ করতে পারি। শেষ। এই গুগল ক্রোম ছিল, ধরো যে আমার চলো ব্রাউজ, একজন বলছে ব্রাউজ করা কি জিনিস, এই ভাই খুঁজে বাইর করা বা সার্চ, মানে খুঁজে বাইর করা বা সার্চ করা, আমার টিভি গেছে অফ হইয়া, খুঁজে বের করা বা সার্চ করা এই টাইপের ব্যাপার। ওকে ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে। দেখো তো ধরো আমি রম্বস পাবলিকেশনের ওয়েবসাইটে যাইতে চাই, ধরো আমি রম্বস পাবলিকেশন থেকে বই কিনতে চাই, অনলাইন একটা ওয়েবসাইট, তো এই যে দেখো, এই যে আমি কোথায় গেছি বলো তো, কোথায় গেছি, দাঁড়াও দেখাই। ধরো আমি যে কোনো কিছু সার্চ করতে চাই, ধরো আমি যে কোনো ওয়েবসাইটে ঢুকতে চাই, বা আমার একটা ইনফরমেশন দরকার বা একটা ডেটা দরকার বা কিছু একটা দরকার, আমি কোথায় যাব বলো? এই যে দেখো, এই যে এটা তো একই জিনিস। কি কোথায় যাব? ক্রোমে, গুগল ক্রোমে। আমার এখানে এখন সবাই ম্যাক্সিমাম তো সবাই গুগল ক্রোমই ইউজ করে, অপেরা মিনি এখন তো আর কেউ ইউজ করে না, মজিলা ফায়ারফক্স বা মাইক্রোসফট এজ, বা যারা আইফোন ইউজার তারা সাফারিটা অনেকে ইউজ করে, বাট সেক্ষেত্রেও ম্যাক্সিমাম গুগল ক্রোমই ইউজ করে। তো গুগল ক্রোমটাই হচ্ছে আমাদের সবচেয়ে পরিচিত কি ব্রাউজার। তো ব্রাউজারে ঢুকার পরে দেখো প্রত্যেকটা ব্রাউজারের একটা সার্চ ইঞ্জিন থাকে। এই যে দেখো, এই গুগল ক্রোমের সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল। এই দেখো, এইটা হচ্ছে গুগল ক্রোমের, মানে দেখো এই ক্রোমটা হচ্ছে ব্রাউজার। তো ব্রাউজারে তুমি কি করো, যে কোনো কিছু সার্চ করো, সে তোমাকে খুঁজে এনে দেয়। তো খুঁজে আনার কাজটা করে গুগল। এই যে দেখো এখানে গুগল, ধরো তুমি এখানে লিখবা কি, ধরো রম্বস পাবলিকেশন, তো এই গুগল কি করতেছে, তোমাকে খুঁজে এনে দিচ্ছে। এই যে আমি ব্রাউজ করছি রম্বস পাবলিকেশন, এই রম্বস পাবলিকেশন ওয়েবসাইটটা খুঁজে এনে দিচ্ছে কে, গুগল। এই গুগলটা হচ্ছে সার্চ ইঞ্জিন, পার্থক্য বুঝছো? ক্রোমটা হচ্ছে ব্রাউজার, যেখানে ঢুকে তুমি ব্রাউজ করতেছো সেটা ব্রাউজার। আর ব্রাউজ করার সময় যে তোমাকে খুঁজে এনে দিচ্ছে, ওয়েবসাইটটা খুঁজে এনে দিচ্ছে কে, গুগল। এই গুগলটা হচ্ছে ক্রোমের সার্চ ইঞ্জিন। প্রত্যেকটা ব্রাউজারের একটা সার্চ ইঞ্জিন থাকে, আমি লিখে দিচ্ছি, দেখো ওয়েট। তাহলে দেখো এই যে ক্রোম, ধরো এই ক্রোমটা কি, এই ক্রোমটা হচ্ছে একটা ব্রাউজার। এই ক্রোমের মাধ্যমে তুমি কি করতে পারো, অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে যে কোনো ওয়েবসাইট বা যে কোনো ডাটা ব্রাউজ করতে পারো। তো এই গুগল ক্রোমের প্রত্যেকটা, খেয়াল করে দেখো, এই প্রত্যেকটা ব্রাউজারের একটা করে কি থাকে, সার্চ ইঞ্জিন থাকে। আমরা সবাই সবচেয়ে বেশি ইউজ করি কি, গুগল ক্রোম। তো এই গুগল ক্রোমে তুমি যখন কোনো কিছু একটা লিখে সার্চ করো, গুগল ক্রোমে যখনই তুমি কোনো একটা কিছু লিখে সার্চ করো, তো এটা তো তার খুঁজে বের করা লাগে। ধরো এই যে সার্ভারে, দেখো সার্ভারে কতগুলো ওয়েবসাইট আছে বলো, অযুত লক্ষ্য নিযুত করি না। বর্তমান বিশ্বে আমরা ওয়েব পেজ বা ওয়েবসাইট যেই সার্ভারে স্টোর করে রাখা হয়, পৃথিবীতে তো এরকম হাজার হাজার কোটি কোটি ওয়েবসাইট আছে বা ওয়েব সার্ভার আছে। তো এখন আমি রম্বস পাবলিকেশন লিখে সার্চ করতেছি, তো এই হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি ওয়েবসাইট থেকে রম্বস পাবলিকেশন ওয়েবসাইটকে এসে খুঁজে বের করে আনতেছে। সে খুঁজে বের করে আনে, সার্চ, খোঁজ, দ্য সার্চ। এই সার্চের কাজটা কে করতেছে, এই সার্চের কাজটা করতেছে কে, গুগল। বুঝতেছো? GOOGLE। তার মানে গুগল আর ক্রোমের পার্থক্য কি, ক্রোম হচ্ছে ব্রাউজার আর গুগল হচ্ছে কি, এই ব্রাউজারের সার্চ ইঞ্জিন। কথা কে কে বুঝছো? এই যে দেখো দেখাচ্ছি, এই যে সার্চ ইঞ্জিন। আমার টিভিটা বারবার অফ হয়ে যাচ্ছে কেন, একটু ওয়েট, টিভিটা বারবার অফ হয়ে যাচ্ছে কেন? এই তোমরা কি বুঝতেছো? একটু বলো পার্থক্যটা কে কে বুঝছো। দাঁড়াও, টিভিটা অফ হয়ে গেছিল, আবার কানেক্ট করে নিই, কমেন্ট দেখা যায় না। হ্যাঁ ওকে, তাহলে আবার বলতেছি, দেখো কই ব্রাউজার কই, হ্যাঁ ব্রাউজার হচ্ছে আমরা ইন্টারনেটের সাহায্যে যে কোনো কিছু ব্রাউজ করার জন্য যে সফটওয়্যারে যাই, সেই সফটওয়্যারটাই একটা কি, ব্রাউজার। আর প্রত্যেকটা ব্রাউজারের একটা করে কি থাকে, সার্চ ইঞ্জিন থাকে। এই সার্চ ইঞ্জিনের কাজ কি, তুমি ব্রাউজারে যেটা লিখে সার্চ করবা সেটা খুঁজে বের করে আনা। ধরো তুমি সার্চ করছো, ধরো যে রম্বস পাবলিকেশনস, ওয়েবসাইট শো করতেছে আরেকটা, তাহলে কি তোমার কাজ হইলো? কাজ তো হইলো না। তো তুমি যেটা খুঁজতেছো সেটাই খুঁজে বের করে আনার কাজ হচ্ছে সার্চ ইঞ্জিনের। দেখো সার্চ ইঞ্জিন এমন একটা টুল যার সাথে ইন্টারনেটের অজস্র ওয়েব সার্ভার থেকে সহজেই যে কোনো তথ্য খুঁজে বের করা যায়। দেখছো এরকম, দেখো ইন্টারনেটে অজস্র ওয়েব সার্ভার আছে, ওয়েবসাইট আছে, ওয়েব পেজ আছে। দেখো বর্তমান পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ওয়েব সার্ভার আছে, ওয়েব পেজ আছে, ওয়েবসাইট আছে। সেখান থেকে তুমি যেটা খুঁজতেছো সেটা খুঁজে বের করে আনার কাজ কে করবে, সার্চ ইঞ্জিন। বুঝতে পেরেছো? ওকে, ফাইন। তো এই যে দেখো সার্চ ইঞ্জিন, এখানে সংজ্ঞা লেখা আছে, আমি তো আগে লিখে দিছি, একটু রিডিং পড়তে পারো। দেখো ইন্টারনেটের অজস্র ওয়েব সার্ভার থেকে সহজেই যে কোনো তথ্য খুঁজে বের করার টুলকে সার্চ ইঞ্জিন বলা হয়।
বহুল ব্যবহৃত জনপ্রিয় সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল। এই দেখো, জনপ্রিয় সার্চ ইঞ্জিন কি গুগল। তারপর মাইক্রোসফট এজের সার্চ ইঞ্জিন কি ইয়াহু, তাই না? দেখো গুগল ক্রোমের মানে যেটা ক্রোমের সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল। খেয়াল করে দেখো ভাইয়া, প্রত্যেকটা ব্রাউজারের একটা করে সার্চ ইঞ্জিন থাকে। ক্রোম ব্রাউজারের সার্চ ইঞ্জিন হচ্ছে google.com মানে গুগল। তারপর মাইক্রোসফট এজের, এই মাইক্রোসফট এজেরটা ইয়াহু না নাকি ফায়ারফক্সেরটা? এই ভুলে গেছি তো। এই ইয়াহু কোনটা, এগুলো তো ইউজই করি না। গুগল ক্রোম আসার পর থেকে তো মানে ক্রোম ছাড়া কোনটা ইউজই করি না। ইয়াহু এইটা মাইক্রোসফট এজের সার্চ ইঞ্জিন নাকি ফায়ারফক্সের? মাইক্রোসফট এজ, দুইটার মধ্যে কোনো একটা। এগুলো মুখস্থ করা লাগবে না। সর্দি লাগছে, সর্দি কমতেছে না। একটু ওয়েট, আমার এই যে জ্বর উঠছিল, সর্দি লাগছে, সর্দি কমতেছে না। হ্যাঁ ওকে, ঠিক আছে, ওকে ফাইন। এইবার দেখো মোটামুটি গেল, এইগুলা জানলেই হবে। আচ্ছা এই যে এমসিকিউ, একটা এমসিকিউ দেখো, পিপিলিকা হলো বাংলাদেশে তৈরিকৃত প্রথম সার্চ ইঞ্জিন। এগুলো এমসিকিউতে আসতে পারে, একটু রিডিং করে ফেলো। পিপিলিকা হচ্ছে বাংলাদেশে তৈরিকৃত। আচ্ছা এজেরটা হচ্ছে বিং। হ্যাঁ, এই যে তানভীর ইসমাক বলছে যে মাইক্রোসফট এজ, তোমরা এগুলো গুগল করলেই পাওয়া যাবে, গুগলে সার্চ দাও। মাইক্রোসফট এজের সার্চ ইঞ্জিনের নাম হচ্ছে বিং, BING। আমি লিখে দিই। বাকিগুলো বাইর করো তো দেখি, সার্চ দিয়ে বাইর করো, লিখে দিই। মাইক্রোসফট এজ, এটার সার্চ ইঞ্জিনের নাম কি? বিং। এটার সার্চ ইঞ্জিনের নাম হচ্ছে বিং। তাহলে ফায়ারফক্সেরটা কি? ফায়ারফক্স এটা ইয়াহু না? ফায়ারফক্স এটার নাম কি বলো? সার্চ ইঞ্জিনের নাম লিখতেছি, খোঁজ, সার্চ, খোঁজ দা সার্চ। ফায়ারফক্স এটা কি? ইয়াহু। এই ঠিকঠাক লিখতেছি? ঠিকঠাক লিখতেছি? আমার গুগল একই লেখো কি? ফায়ারফক্স সার্চ ইঞ্জিন নেম, ফায়ারফক্স কি আইতেছে এগুলা? গুগলও আছে, বিংও আছে। তো গুগলও দেখায়, বিংও দেখায়, ফায়ারফক্সও তো গুগলও দেখাচ্ছে, ইয়াহু। আচ্ছা ইয়াহু কোনটাটা? আচ্ছা ইয়াহু আলাদা। আচ্ছা এই ইয়াহু মনে হয় আলাদা, ঠিক আছে। এই শোনো, এগুলা লেখার দরকার নেই, এগুলা পরীক্ষায় আইবো না, বেশি পণ্ডিতি করতে গিয়ে মুখস্থ করার দরকার নেই। শোনো, এগুলা মুখস্থ করার দরকার নাই, পরীক্ষায় এগুলো আইবো না। তুমি খালি এটা মুখস্থ করো যে গুগল ক্রোমের সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল। এটাকে গুগল ক্রোমও বলে বা শুধু ক্রোম বলে আমরা এখন চিনি। তো ক্রোমের সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল, এতটুক জানলেই হবে, বাকিগুলা মুখস্থ নাই। এগুলা পরীক্ষা আইবো না, শুধু মুখস্থ করতে হবে না, মুখস্থ করে আর বিপদ করা লাগবে না। ওকে ফাইন। ওকে, এবার হচ্ছে ওয়েবসাইট কিভাবে কাজ করে। দেখো শুরুতেই বলছিলাম যে ওয়েবসাইট বা ওয়েব পেজ বা যত ওয়েব ডকুমেন্ট আছে সবগুলা কোথায় স্টোর করা থাকে বলো? কোথায় স্টোর করা থাকে? একটা বড় কম্পিউটারে স্টোর করা থাকে, সেটা নাম কি? সার্ভার। যত ওয়েব ডকুমেন্ট তুমি যা কিছু ওয়েবসাইটে দেখো সবকিছু একটা বড় কম্পিউটারে, বড় শক্তিশালী কম্পিউটারে স্টোর করা থাকে, যেটাকে আমরা সার্ভার বলি। তো ধরো একটা ওয়েবসাইটে সার্ভারে আছে, সার্ভারে স্টোর করা আছে। তো একজন ইউজার, ধরো তুমি ইউজার এই ওয়েবসাইটটাতে অ্যাক্সেস করতে চাও, তুমি কি করবে বলো? শুরুতে কি ওপেন করবে বলো? তুমি ইউজার, শুরুতে তোমার কাছে কি থাকা লাগবে? ইন্টারনেট। ফার্স্ট অফ অল তোমার কাছে ইন্টারনেট থাকা লাগবে। তারপরে তুমি কি ওপেন করবে বলো? ব্রাউজার। কি ওপেন করবা? ব্রাউজার। আমরা সবচেয়ে বেশি ইউজ করি কোন ব্রাউজারটা বর্তমানে? ক্রোম। তো ব্রাউজারের মধ্যে কে, ধরো তুমি ব্রাউজারের মধ্যে ধরো একটা ওয়েবসাইট, ধরো rhombospublications.com লিখে সার্চ করছো। তো ব্রাউজারে গিয়ে যে সার্চ করছো, এইবার এই সার্ভার থেকে খুঁজে আনবে কে বলো? তুমি ব্রাউজারের মধ্যে ধরো rhombos publications লিখে সার্চ করছো,
তো এই সার্ভারের মধ্যে তো রম্বস পাবলিকেশন সহ আরো এরকম হাজার হাজার অযুত লক্ষ নিযুত কোটি ওয়েবসাইট আছে। তো তুমি যেটা চাও সেটা খুঁজে আনবে কি? সার্চ ইঞ্জিন। সেটা কে খুঁজে আনবে? সার্চ ইঞ্জিন। ধরো এই যে সার্চ ইঞ্জিন, এখানে কি থাকবে? সার্চ ইঞ্জিন সেটাকে খুঁজে আনবে। এর কাজই হচ্ছে যে তুমি যেটা চাচ্ছ সেটা খুঁজে আনা। তো সার্চ ইঞ্জিন কি করবে? কল দিবে, সার্ভারকে কল দিবে, কল দিয়ে বলবে ধরো যে আমার রম্বস পাবলিকেশনের ওয়েবসাইটটা আমার বস চাচ্ছে, ইউজার চাচ্ছে, এটা দেও। তখন এই সার্ভার কি করবে? ওই রম্বস পাবলিকেশনের ওয়েবসাইটটা দিবে। তখন তোমার সামনে শুধু রম্বস পাবলিকেশনের ওয়েবসাইটটাই শো করবে, বাকিগুলো শো করবে না। কে কে বুঝছো? আমি আবার দেখাচ্ছি পুরো প্রসিডিওরটা আমি আরেকবার দেখাচ্ছি। ধরো এই যে এটা হচ্ছে কি গুগল ক্রোম, দেখো ওয়েট, এই যে দেখো এই যে ক্রোম। ধরো তুমি ইউজার, আমি ইউজার, আমার একটা ব্রাউজার মানে আমার একটা ওয়েবসাইট খুঁজে বের করতে হবে বা যে কোনো একটা ডকুমেন্ট আমার খুঁজে বের করতে হবে, ওয়েব ডকুমেন্ট। দেখো আমি এই যে কোথায় যাব? এই যে গুগল ক্রোম বা ক্রোম, এটা হচ্ছে একটা ব্রাউজার, এটা সফটওয়্যার যেটা হচ্ছে একটা ব্রাউজার। তো ব্রাউজারে যাব, ব্রাউজারে দেখো এই ব্রাউজারের সার্চ ইঞ্জিনের নাম কি? এই ক্রোম ব্রাউজারের সার্চ ইঞ্জিনের নাম হচ্ছে গুগল। তো ধরো তুমি গুগলে লিখবা কি? এই যে রম্বস পাবলিকেশন। তো দেখো এই গুগল কি করছে? ওই যে সার্ভারে, যেই সার্ভারে সবগুলা ওয়েবসাইট বা ওয়েব পেজ সবকিছু কি আছে স্টোর করা আছে, সেখানে সে খোঁজ লাগাইছে যে রম্বস পাবলিকেশনটা কোথায় আছে। তো ওখান থেকে খুঁজে বাইর কইরা তোমাকে এই যে রম্বস পাবলিকেশনটা শো করছে। দেখো কত সুন্দর প্রসিডিওর। ঘটনা ক্লিয়ার? ঘটনা ক্লিয়ার? ওকে ফাইন। আশা করি তোমরা ব্যাপারগুলো বুঝতে পারছো, ব্যাপারগুলা বুঝতে পারছো। তার মানে ধরো এই যে এখানে কি একটা তথ্যের আদান প্রদান হচ্ছে না? তথ্যের আদান প্রদান হচ্ছে কিনা? ধরো এই সার্চ ইঞ্জিনটাও তো একটা কম্পিউটারে আছে, এটাও একটা কম্পিউটার। তো এই দুইটা ডিভাইসের মধ্যে একটা তথ্যের আদান প্রদান হচ্ছে, বা যে কোনো দুইটা কম্পিউটারের মধ্যে তুমি যখন তথ্যের আদান প্রদান করবা, এর একটা নিয়ম শৃঙ্খলা লাগবে না? লাগবে কিনা? ধরো আমরা যে মানুষের সাথে মানুষের কথা বলি, আমাদের একটা আদব কায়দা আছে না? আমরা বলি না যে বড়দের সাথে কথা বলতে হলে কিভাবে কথা বলতে হবে, ছোটদের সাথে কিভাবে কথা বলতে হবে, একটা আদব কায়দা তো আছে। তো এই যে দুইটা কম্পিউটারের মধ্যে যখন তথ্যের আদান প্রদান হবে, সেটার একটা নিয়ম নীতি আছে। এই নিয়ম কারণটাকে বলে প্রোটোকল। ভিআইপি প্রোটোকল নাম শুনছো? কে কে বলো তো? কেউ কোনো নাম শুনছো যে অমুক মন্ত্রী আসতেছে বা মিনিস্টার ভিআইপি প্রোটোকল নিয়ে আসতেছে? তো এই প্রোটোকল জিনিসটা হচ্ছে একটা নিয়ম কানুন। যে ধরো যে ব্যাপারটা এরকম যে একজন মহামান্য মন্ত্রী বা মহামান্য বিচারপতি এরকম কেউ বা রাষ্ট্রপতি যাচ্ছে, তাহলে তার যাওয়ার সময় একটা রাস্তাঘাটে একটা নিয়ম কানুন বা শৃঙ্খলা মেনটেন করতে হবে। তো সেম কাহিনী দেখো ইন্টারনেট প্রোটোকল। তো ইন্টারনেটের ক্ষেত্রে সেই প্রোটোকলটা কি? তোমরা খালি দেখতে থাকো, লিখতে হবে না। ইন্টারনেট প্রোটোকল জিনিসটা হচ্ছে তুমি যখন একটা কম্পিউটার থেকে অন্য একটা কম্পিউটারের সাথে যোগাযোগ করবা, দেখো কম্পিউটার থেকে কম্পিউটারের যোগাযোগের ক্ষেত্রে নির্দিষ্ট কয়েকটা নিয়ম নীতি আছে। এই নিয়ম কানুনগুলোকে বলে প্রোটোকল। কথা বুঝছো? একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটারে তুমি যোগাযোগ করবা, ফাইল ট্রান্সফার করবা, ডকুমেন্ট ট্রান্সফার করবা, তথ্য আদান প্রদান করবা। এই আদান প্রদানের যে একটা নিয়ম কানুন বা নিয়ম নীতি, সেটাকে কি বলে? প্রোটোকল বলে। কথা বুঝছো? দেখো কম্পিউটার থেকে কম্পিউটারে কি আদান প্রদান হবে, কখন আদান প্রদান হবে, কেমন করে আদান প্রদান হবে ইত্যাদি একটি প্রোটোকল নির্ধারণ করে। বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের প্রোটোকল তৈরি করে। যেমন এফটিপি। এফটিপি মানে হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। তো একটা কম্পিউটার থেকে একটা কম্পিউটারে ফাইল ট্রান্সফারের জন্য ফাইল ট্রান্সফার প্রোটোকল মেনটেন করা হয়। তারপরে ধরো আরো অনেকগুলো অ্যাপল টক, এসএমটিপি, এরকম এরকম আরো কি আছে প্রোটোকল আছে। বা ধরো যে ভিওআইপি, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল ইত্যাদি। মানে ঘটনা হচ্ছে মেইন জিনিসটা হচ্ছে কি, একটা কম্পিউটার থেকে একটা কম্পিউটারে ডেটা আদান প্রদানের যে প্রোটোকলটা, সেটাই হচ্ছে কি ইন্টারনেট প্রোটোকল। বোঝা গেল? তারপরে দেখো এই যে এখানে এইচটিটিপি, এই যে দেখো এটার সাথে সবাই পরিচিত না? প্রত্যেকটা ওয়েবসাইটের শুরুতে এই এইচটিটিপি লেখা থাকে, খেয়াল করছো কেউ? তুমি যখন এই কপি করো, লিংক যখন কপি করো বা সার্চ করো, এইচটিটিপি আসে শুরুতে। এই এইচটিটিপি এটাও একটা প্রোটোকল। এই পুরোটা এটার নাম কি দেখো? এটার নাম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটা খুবই ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। এটা এমসিকিউতে আসে বা সৃজনশীলের ক নাম্বারে আসে। যে এইচটিটিপি এটার পূর্ণরূপ কি? পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এর সংক্ষিপ্ত নাম হলো এইচটিটিপি। এটি হলো একটি অ্যাপ্লিকেশন লেভেল প্রোটোকল নিয়ম নীতি, যা ওয়েবে সার্ভার ও ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যে ডেটা আদান প্রদান করে থাকে। কথা বুঝছো? মানে ওয়েবে সার্ভার এবং তুমি হচ্ছে ক্লায়েন্ট মানে ইউজার। তুমি যখন একজন ক্লায়েন্ট মানে তুমি ধরো ওয়েব সার্ভারে কোনো একটা কিছু সার্চ করো, তখন এই যে তোমাদের মধ্যে যে আদান প্রদানের যে নিয়ম নীতি, এটা হচ্ছে এইচটিটিপি দিয়ে প্রকাশ করা হয়। এই জন্য তুমি যখনই ওয়েব সার্ভারে
ওয়েব সার্ভারে বা ব্রাউজারে যে কোনো কিছু লিখে সার্চ করো, সেটার সামনে এইচটিটিপি লেখা থাকে, যে এই সার্চিং এর প্রোটোকলটা কে মেনটেন করে? এইচটিটিপি। কথা বুঝছো? তুমি যে কোনো ব্রাউজারে গিয়ে যখন একটা কিছু লিখে সার্চ করো, তো সেই সার্ভার থেকে তুমি যেটা সার্চ করছো সেই ডেটাটা তোমাকে দেখাচ্ছে না? তুমি একজন ইউজার, দেখো তুমি একজন ক্লায়েন্ট বা ইউজার, তুমি যখনই গিয়ে ওয়েবে মানে ওয়েব ব্রাউজারে তুমি একটা যে কোনো কিছু ওয়েবসাইট বা যে কোনো কিছু একটা ইনফরমেশনের জন্য সার্চ করো, তো সেই সার্ভার থেকে তোমাকে সেটা কি দেখানো হয়? সেটা শো করানো হয়। প্রথমে তুমি ব্রাউজারে যাও, তারপর সার্চ করো, তারপর সার্চ ইঞ্জিন ওই যে সার্ভারে রাখা আছে সবগুলা ওয়েবসাইট বা সবকিছু স্টোর করা আছে, সেখান থেকে খুঁজে এনে তোমাকে দেখায়। এই যে তথ্যের আদান প্রদান, এটা এই যে এইচটিটিপি এই প্রোটোকল দ্বারা নির্ধারিত হয়। তারপর আরেকটা হচ্ছে এফটিপি, এটা তো একটু আগে দেখাইলামই, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট ক নাম্বারের জন্য। এফটিপি এর পূর্ণ রূপ হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। ফাইল ট্রান্সফার প্রোটোকল, দেখো এটি একটি আইপি প্রোটোকল যা দুইটা কম্পিউটার সিস্টেমের মধ্যে ডেটা স্থানান্তরের সুযোগ করে দেয়, যে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে তুমি ডেটা ট্রান্সফার করবা। এই প্রোটোকলটা হচ্ছে কি এই ডেটা ট্রান্সফারের যে নিয়ম কানুন বা নিয়ম নীতি, এটা হচ্ছে এফটিপি দ্বারা নির্ধারিত, ফাইল ট্রান্সফার প্রোটোকল। কথা বুঝছো কে কে? একটু বলো তো, কথা কে কে বুঝছো বলো? কথা বুঝছো? ওকে, ঠিক আছে। এইবার দেখো ডোমেইন নেম, এই যে শুরুতেই বলছিলাম প্রত্যেকটা ওয়েবসাইটে একটা ইউনিক ডোমেইন নেম থাকে। দেখো এই যে rhombospublications.com, দেখো তুমি চাইলেও আর এই নামে কোনো ডোমেইন কিনতে পারবা না, এটা ফিক্স, এটা ইউনিক। প্রত্যেকটা ওয়েবসাইটের একটা ইউনিক ডোমেইন থাকে, যেটা একটাই, এটা কিনে নিতে হয়। ডোমেইন একটা, ধরো একটা ওয়েবসাইট তৈরি করার আগে ওটার জন্য একটা ইউনিক ডোমেইন কিনে নিতে হয়, যেটা তুমি কিনে ফেলছো এটা এখন আর আরেকজন কিনতে পারবে না, এটা ফিক্স। যে তুমি যদি rhombospublications.com লিখে সার্চ করো তাহলে এই ওয়েবসাইটটাই আসবে। তো এটা হচ্ছে এই রম্বস পাবলিকেশন ওয়েবসাইটের ইউনিক ডোমেইন, rhombospublications.com। ওকে, তো খেয়াল করে দেখো এই ডোমেইন জিনিসটা কি। ডোমেইন জিনিসটা কি রিডিং পড়লেই বাবা, এখানে অনেক কিছু লেখা আছে, তো পরীক্ষায় সংজ্ঞা কটুক লিখবা, পরীক্ষায় সংজ্ঞা কটুক লিখবা। সংজ্ঞা তো ডোমেইন, ধরো এখানে আমি সংজ্ঞাটা খুঁজে বাইর করি, তো সংজ্ঞা তো আলাদা করে কি দেওয়া আছে? শোনো আমি সংজ্ঞাটা এমনি বলি, যে প্রত্যেকটা ওয়েবসাইটে, শোনো সংজ্ঞা আমি বলে দিই, প্রত্যেকটা ওয়েবসাইটের একটা ইউনিক বা অদ্বিতীয় কি আছে? ঠিকানা আছে। একটা ইউনিক বা অদ্বিতীয় ঠিকানা আছে, সেটাই হচ্ছে তার কি? ডোমেইন। কথা বুঝছো? প্রত্যেকটা ওয়েবসাইটের যে ইউনিক বা অদ্বিতীয় যে নাম বা পরিচয়, সেটাই হচ্ছে তার কি? ডোমেইন। আচ্ছা, তো দেখো এরপরে কি বলতেছে। আচ্ছা, আইপি অ্যাড্রেস পরে আসতেছে, তুমি খালি আগে দেখো ডোমেইন নেম। খেয়াল করে দেখো ডোমেইন, আচ্ছা ডোমেইন নামের কয়েকটা ভাগ আছে, ডোমেইন নামের কয়েকটা ভাগ আছে, খেয়াল করে দেখো। ওয়েট ওয়েট, ডোমেইন নেম, ডোমেইন, দেখো ডোমেইনের কয়েকটা পার্ট আছে। ধরো www লেখা লাগে না, তুমি আচ্ছা লিখি পুরোটাও। দেখো www.rhombospublications, rhombospublications.com। এই যে .com, দেখো এই যে .com, এই .comটাকে বলে টপ লেভেল ডোমেইন, টপ লেভেল ডোমেইন, টপ লেভেল ডোমেইন। একটু শোনো, এই যে www.rhombospublications.com, এই .comটাকে বলে টপ লেভেল ডোমেইন। টপ লেভেল ডোমেইন থেকে কি বোঝা যায়? টপ লেভেল ডোমেইন এটা থেকে বোঝা যায় এটা কিসের ওয়েবসাইট, এটা কেমন ধরনের ওয়েবসাইট, এটা কি বাণিজ্যিক না এটা ব্যবসায়িক প্রতিষ্ঠান না? রম্বস পাবলিকেশন এটা কি ব্যবসা প্রতিষ্ঠান। তো .com হচ্ছে, খেয়াল করে দেখো এটা টপ লেভেল ডোমেইন। টপ লেভেল ডোমেইন দেখে একটা বোঝা যায় যে ওয়েবসাইট আসলে কি ধরনের ওয়েবসাইট, এটা হচ্ছে একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান। তোমরা কি এরকম ওয়েবসাইট, বুয়েটের ওয়েবসাইটে কেমন দেখো www লিখলাম না, তো দেখো buet.ac.bd, buet.ac.bd, খেয়াল করে দেখো বিডি, এই যে এসি, এই যে .ac, এটা হচ্ছে টপ লেভেল ডোমেইন, টপ লেভেল ডোমেইন। এটা থেকে কি বোঝা যায়? দেখো
এটা থেকে বোঝা যায় এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। ডট এসি এটা থেকে বোঝা যায় শিক্ষা প্রতিষ্ঠান। আবার এই যে ডট বিডি এটাও একটা টপ লেভেল ডোমেন, এটাও একটা টপ লেভেল ডোমেন। এটা থেকে কি বোঝা যায় বলো? যেটা বাংলাদেশের একটা এডুকেশন ইনস্টিটিউট। দেখো এটা বাংলাদেশের, আমি দেখাচ্ছি ওয়েট। তো টপ লেভেল ডোমেনটা কি দেখো, এই দেখো এখানে দেখো ডোমেন নেমে ডটের পরের অংশটিকে টপ লেভেল ডোমেন বলা হয়। একটু দেখো রিডিং দেখো, দেখো ডোমেন নেমের ডটের পরের অংশটিকে টপ লেভেল ডোমেন বলা হয়। এটি দেখেই বোঝা যায় যে প্রতিষ্ঠানটি কোন ধরনের। দেখো টপ লেভেল ডোমেন, টপ লেভেল ডোমেন দেখে বোঝা যায় প্রতিষ্ঠানটা কোন ধরনের, এটা বাণিজ্যিক নাকি। দেখো এই যে ডট কম, ডট কম থাকলে তুমি বুঝবে এটা কমার্শিয়াল বা বাণিজ্যিক প্রতিষ্ঠান। যদি ডট গভ, গভ মানে জিওবি গভর্নমেন্ট, এটা সংক্ষেপ নাম হচ্ছে গভ, তুমি দেখবা বুঝবা এটা গভর্নমেন্টাল বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওয়েবসাইট। তারপরে ডট এমআইএল মানে মিলিটারির শর্ট ফর্ম হচ্ছে এমআইএল। যদি কোনো ওয়েবসাইটে তুমি লাস্টে ডট এমআইএল দেখো মানে মিলিটারি ওয়েবসাইট, তুমি বুঝবা এটা টপ লেভেল ডোমেনটা মিলিটারি বুঝাইতেছে যে এটা কি, এটা মিলিটারি ওয়েবসাইট। তারপরে যে ডট ইডু, ডট ইডু অথবা ডট এসি দুইটাই কি, দুইটাই শিক্ষা প্রতিষ্ঠান বোঝায়। ডট ইডু, ডট ইডু এইটাও বোঝায় যে এডুকেশনাল শিক্ষা প্রতিষ্ঠান। আবার যে ডট এসি, এসি একাডেমিয়া এটাও বোঝায় শিক্ষা প্রতিষ্ঠান। এরপরে খেয়াল করতে হবে এখন এখানে টপ লেভেল ডোমেন দুইটা আছে না। দেখো এই ডট এসি এটাও একটা টপ লেভেল ডোমেন, ডট বিডি এটাও একটা টপ লেভেল ডোমেন। তো দুটার মধ্যে পার্থক্য করা উচিত না এবার? এই দুটার মধ্যে পার্থক্য কি দেখো, দেখো এই যে আমার যে ওয়েবসাইটটা এই rhombospublication.com, দেখো এখানে কি একটাই টপ লেভেল ডোমেন আছে, একটাই আছে। তো বুয়েটের যে ওয়েবসাইট ধরো www.buet.ac.bd, www.buet.ac.bd, তো এখানে টপ লেভেল ডোমেন আছে দুইটা। এইটা দেখো একটা ডোমেন, এটা একটা ডোমেন। ডট এসি বুঝাইতেছে তার প্রতিষ্ঠানের ধরন, যেটা হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউট। আর ডট বিডি বুঝাইতেছে এটা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান, বিডি বিডি মানে বাংলাদেশের। তো এই যে খেয়াল করে দেখো এই যে দুইটা পার্থক্যটা দেখো। টপ লেভেলের ডোমেন সম্পর্কে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। দেখো একটা হচ্ছে জেনেরিক আর একটা হচ্ছে কান্ট্রি, একটা জেনেরিক আর একটা হচ্ছে কান্ট্রি। দেখো এই যে খেয়াল করে দেখো এই যে এসি ডট এসি এটা বুঝাইতেছে ব্যবসা প্রতিষ্ঠানের ধরন, এটা হচ্ছে টপ লেভেল ডোমেন। এটা হচ্ছে জেনেরিক ডোমেন, জেনেরিক যেটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের জেনেরিক বানানটা তো GENERIC, এটা জেনেরিক ডোমেন। আর এই যে ডট বিডি এটাও টপ লেভেল ডোমেন, তবে এটা হচ্ছে কি, এটাকে বলবো কান্ট্রি ডোমেন। এটাও টপ লেভেল ডোমেন, তবে এটা কি খেয়াল করে দেখো এটা টপ লেভেল ডোমেন এবং এটা কি নির্দেশ করতেছে, দেখো কান্ট্রি। এই দুইটা ভাগ আছে, বুঝতে পারছো? এটা আসলে জেনারিক না, এটা হচ্ছে কান্ট্রি ডোমেন। এটা বুঝাইতেছে কি, এটা এইটা কোন দেশের ওয়েবসাইট সেইটাকে সে মিন করতেছে। তাইলে টপ লেভেল ডোমেনের দুইটা ভাগ আছে। টপ লেভেল ডোমেনের কয়টা ভাগ? দুইটা ভাগ। একটা হচ্ছে জেনারিক টপ লেভেল ডোমেন, আর একটা হচ্ছে কান্ট্রি বোঝায় এরকম টপ লেভেল ডোমেন। ওকে ফাইন, আশা করি বুঝতে পেরেছো। দেখো তোমাদেরকে বুয়েটের ওয়েবসাইটে দেখাই, দেখবা বুয়েটের ওয়েবসাইটে দুইটা ডোমেনই আছে, buet.ac.bd, buet.ac.bd। দেখো এই যে এই দেখো buet.ac.bd, লোড হও, আমরা হোম পেজে যাই। হ্যাঁ দেখো এই যে এটা হোম পেজে আছে। দেখো এই যে buet.ac.bd, এই যে buet.ac.bd এতটুকু হচ্ছে তার ডোমেন নেম। এরপরে আরো অনেক কিছু থাকতে পারে প্রত্যেকটা ডিফারেন্ট পেজের জন্য, ওইটা আলাদা পরে হিসাব। তুমি আগে দেখো ওই পুরাটা মিলে হচ্ছে একটা ইউআরএল। দেখো এখানে পুরাটা, এই পুরাটা মিলে হচ্ছে একটা ইউআরএল, সেটা পরে আসতেছি। আর এই যে শুধু এতটুকু buet.ac.bd এটা হচ্ছে তার কি, এই দেখো একটা স্ল্যাশ দেওয়া আছে, এই প্রথম স্ল্যাশটার আগ পর্যন্ত এটা হচ্ছে তার কি ডোমেন। তো ডোমেন হচ্ছে buet.ac.bd, buet. কি ব্যাপার কাজ করে না কেন, buet.ac.bd। তো এই এসি এটা হচ্ছে কি টপ লেভেল ডোমেন এবং এটা কি জেনারিক ডোমেন। এসি বুঝাইতেছে এটা একাডেমিয়া মানে একাডেমিক প্রতিষ্ঠান মানে শিক্ষা প্রতিষ্ঠান, আর বিডি বুঝাইতেছে এটা কোন দেশের, বাংলাদেশের। বিডি বুঝাইতেছে এটা কোন দেশের, বাংলাদেশের। আবার কে কল দে, ক্লাসের মধ্যে খালি কল আসে, কি একটা যন্ত্রণা। হ্যাঁ ওকে ফাইন, বলো এই পর্যন্ত কে কে বুঝছো, এই পর্যন্ত কে কে বুঝছো? তো ডোমেন নেমের জিনিসটা কে কে বুঝছো? দেখো যে ডোমেন নেমে খেয়াল করে দেখো টপ লেভেল ডোমেন বলা হয়। টপ লেভেল ডোমেন হচ্ছে লাস্টে এই যে ডোমেনগুলো আছে .com, .gov, .mil, .edu। তো এইখানে ব্যবসা প্রতিষ্ঠানের ধরনটা কি, এটা যেখানে বোঝায় বা যেটা দিয়ে আমরা বুঝতে পারি সেটাকে বলে কি, সেটাকে বলে জেনারিক ডোমেন।
আর যেটা কান্ট্রি বোঝায় যে কোন দেশ, সেটাকে বলে কি, সেটাকে বলে কান্ট্রি টপ লেভেল ডোমেন। আচ্ছা, তো টপ লেভেল ডোমেন গেল। এইবার এইবার খেয়াল করে দেখো, টপ লেভেল ডোমেন শেষ। এইবার দেখো, আমি যে রম্বস পাবলিকেশন ওয়েবসাইটটা খুলছি, এই রম্বস পাবলিকেশন ওয়েবসাইটটা কি, এই দেখো রম্বস পাবলিকেশনস, এই যে অংশটা দেখো, এই যে অংশটা, এই অংশটা কি আমার প্রতিষ্ঠানের নামটাকে মিন করতেছে না? ম্যাক্সিমাম ক্ষেত্রেই তো জাস্ট যে প্রতিষ্ঠান তার নামটাকে বোঝায়। এই যে এই নামটা, এটাকে বলে সেকেন্ড লেভেল ডোমেন। দেখো, এটা হচ্ছে টপ লেভেল ডোমেন, যেটা থেকে তুমি বুঝতে পারবা যে এই প্রতিষ্ঠানটা আসলে কি করে, মানে এটা কি সরকারি প্রতিষ্ঠান, এডুকেশনাল প্রতিষ্ঠান, নাকি বাণিজ্যিক বা কমার্শিয়াল প্রতিষ্ঠান, এটা দেখে বুঝতেছো। আর এই যে প্রতিষ্ঠানের নামটা যেটা বোঝাইছে, সেটা হচ্ছে কি সেকেন্ড লেভেল ডোমেন। সেকেন্ড লেভেল ডোমেন, সেকেন্ড লেভেল ডোমেন, সেকেন্ড লেভেল ডোমেন। এরপরে খেয়াল করে দেখো, আরো কিছু জিনিস আছে। ধরো তোমাকে আমি আরেকটা ওয়েবসাইট দেখাই, ধরো যে রম্বস প্যারালাল ওয়েবসাইটটা দেখাই। ধরো রম্বস প্যারালাল আছে এখানে, এই যে রম্বস প্যারালাল সায়েন্স হাব, রম্বস প্যারালাল সায়েন্স হাব, দেখো এটা হচ্ছে আমার যে রম্বস প্যারালাল সায়েন্স হাব তার ওয়েবসাইটটা। তো এখানে আসলে দেখো, এই যে এটা এটা কি দেখো, এটা হচ্ছে রম্বস প্যারালাল .com, দেখো রম্বস প্যারালাল .com। তাহলে এখানে .com, .com হচ্ছে টপ লেভেল ডোমেন, এবং টপ লেভেলের মধ্যে কোন টাইপের, জেনেরিক, একটা হচ্ছে জেনেরিক আর একটা হচ্ছে কান্ট্রি, এটা হচ্ছে জেনেরিক টপ লেভেল ডোমেন। আর এই যে রম্বস প্যারালাল, এই যে রম্বস প্যারালাল এতটুকু কি, রম্বস প্যারালাল এতটুকু হচ্ছে সেকেন্ড লেভেল ডোমেন। এই যে এতটুকু কি সেকেন্ড লেভেল ডোমেন। ওকে ফাইন। এইবার তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে তুমি ওয়েবসাইটে গেলা, আমি মাঝে মধ্যে গ্রুপে ফ্রি এক্সাম নেই, রম্বস গ্রুপে তোমরা দেখো মাঝে মধ্যে যে গ্রুপে ফ্রি এক্সাম নেই, এই দেখো ফ্রি এক্সাম নেওয়ার, ধরো আপাতত কয়েকদিন আগে 25-এর ফ্রি এক্সাম নেওয়া হয়েছে ওদের এইচএসসি পরীক্ষার আগে, কয়েকদিন পর 26-এর নেওয়া হবে, তারপর 27-এরও নেওয়া হবে রম্বস গ্রুপে ফ্রি এক্সাম। তো এই যে ফ্রি এক্সামের যে ওয়েবসাইটটা, ধরো এই যে এক্সাম দেওয়ার জন্য এই যে লিঙ্ক ক্লিক করো, ক্লিক করার পর দেখো নতুন আরেকটা ওয়েবসাইটে তোমাকে লগ ইন করতে বলতেছে, এক্সাম দেওয়ার জন্য লগ ইন করতে বলতেছে। তো এইখানে খেয়াল করে দেখো, যখন তুমি এক্সামটাতে ঢুকছো, দেখো রম্বস প্যারালালের সামনে আরেকটা ছোট লেখা চলে আসছে না, এক্সাম ডট, দেখো আগে আগে কিন্তু এটা ছিল না। দেখো রম্বস প্যারালাল .com এ কিন্তু জাস্ট .com ছিল টপ লেভেল ডোমেন, রম্বস প্যারালাল ছিল সেকেন্ড লেভেল ডোমেন। আর এইবার যখন তুমি এই ওয়েবসাইটের মধ্যে আরেকটা ওয়েবসাইটে ঢুকতে গেছো, মানে এই ডোমেনের আন্ডারেই আরেকটা সাব ডোমেন, এটাকে বলে থার্ড লেভেল ডোমেন বা সাব ডোমেন। এরকম ক্ষেত্রে বলে থার্ড লেভেল ডোমেন, থার্ড লেভেল ডোমেন, বা এটাকে বলে সাব ডোমেন। বুঝছো কথা? মানে একটা মেইন ডোমেনের আন্ডারে, মেইন ডোমেনটা হচ্ছে এইটা, যে রম্বস প্যারালাল .com, এটা তো মেইন ডোমেন, ওয়েবসাইটটার মেইন ডোমেন হচ্ছে এইটা। তার সামনে তুমি যখন আরেকটা ছোট ডোমেন বসে জিনিসটাকে আলাদা আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছ বা আলাদা একটা ওয়েব পেজে নিয়ে যাচ্ছ, তখন এটাকে বলে সাব ডোমেন। এই পর্যন্ত কে কে বুঝছো একটু বলো? যতটুকু বুঝাইলাম, যতটুকু বুঝাইছি এই পর্যন্ত কে কে বুঝতে পারছো একটু কথা বলো। আমার এই নাকের সর্দির কারণে কথা বলতেই কষ্ট হয়ে যাচ্ছে, একটু বলো কে কে বুঝছো, কে কে বুঝছো বলো। শোনো, এই যে থার্ড লেভেল ডোমেন বা সাব ডোমেন, এগুলো তুমি তোমার ইচ্ছা মতো বসাইতে পারো সামনে। দেখো রম্বস পাবলিকেশন .com এটা হচ্ছে, বা রম্বস প্যারালাল .com এটা হচ্ছে মেইন যে ডোমেনটা, তার মধ্যে এটা হচ্ছে টপ লেভেল ডোমেন .com, এটা হচ্ছে সেকেন্ড লেভেল .com, সরি সেভেন লেভেল ডোমেন, সেকেন্ড লেভেল ডোমেন, আর এই সামনে থার্ড লেভেল বা সাব ডোমেন। এটা তুমি তোমার ইচ্ছা মতো লিখে একটা মেইন ডোমেনের আন্ডারে আরো আলাদা আলাদা কি ওয়েবসাইট বানাইতে পারো। ওগুলোকে বলে একই ডোমেনের আন্ডারে সাব ডোমেন দিয়ে তুমি আলাদা আলাদা ওয়েবসাইট বানাচ্ছ, এই আর কি। ওকে, তো এগুলো এমসিকিউতে কিন্তু আসতে পারে, এগুলো এমসিকিউতে আসতে পারে। তো সাব ডোমেন জিনিসটা কি আমি একটু বুঝাই দিই। ধরো 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 এখানে www বাদ দিয়ে দিলাম, www তো সবগুলোর সামনেই থাকে। ধরো এরকম হইলো যে এক্সাম ডট, আচ্ছা যেটা এক্সাম ডট সেটা কিন্তু রম্বস পাবলিকেশন না, রম্বস প্যারালাল। দাঁড়াও আমি নতুন করে লিখে দিই, নতুন করে লিখে দিই। ধরো এটা রম্বস প্যারালাল, আর এটা তো রম্বস পাবলিকেশনস, ওটা ছিল রম্বস প্যারালাল। ধরো রম্বস প্যারালাল, রম্বস প্যারালাল .com। তো এইখানে ধরো www জায়গায় লিখি, কি রে ভাই স্মার্টবোর্ড আবার হ্যাং হয়ে যায় এখানে। ধরো যে একটা সাব ডোমেন বা থার্ড লেভেল ডোমেন,
এক্সাম ডট সামনে বসাই আমি কি করলাম, এখানে একটা আলাদা আলাদা নতুন আরেকটা, ধরো যে একই ডোমেন, এই ডোমেন কিন্তু একটাই কিনা লাগছে আমার, আমি কি করলাম থার্ড লেভেল ডোমেন বসাই নতুন আরেকটা ওয়েবসাইট বানিয়ে ফেললাম, থার্ড লেভেল ডোমেন বা সাব ডোমেন। কথা বুঝতে পেরেছ? ওকে ফাইন। এখন কথা হচ্ছে মানুষ সাব ডোমেন কেন ইউজ করে জানো? কারণ এই যে rhombosparallel.com এই মেইন ডোমেনটা কিন্তু তোমার টাকা দিয়ে কেনা লাগে। ধরো এই যে মেইন ডোমেনটা rhombosparallel.com এটা কি টাকা দিয়ে কেনা লাগে। তো এরকম ধরো এক্সামের জন্য যদি আমি আরেকটা টাকা দিয়ে কিনতাম, ধরো যে rhombosexam.com, ধরো যে rhombosexam.com, আলাদা আরেকটা ডোমেন যদি আমি কিনতাম আমার টাকা খরচ হইতো। তো টাকা বাঁচানোর জন্য করলাম কি, সামনে একটা সাব ডোমেন লাগাই দিলাম, দিয়া ওই আগের ওয়েবসাইটটা থেকেই একটা নতুন ওয়েবসাইট বানাই ফেলছি, যেটার জন্য আমার নতুন করে ডোমেন কেনা লাগে নাই। কথা কে কে বুঝছো? যে rhombosparallel.com এটা মেইন ডোমেন, এটা আমার টাকা দিয়ে কেনা লাগছে। তো এক্সামের জন্য যদি আমি আবার আরেকটা rhombosexam.com কিনতাম আমার আরো টাকা লাগতো। তার চাইতে সামনে একটা সাব ডোমেন বা থার্ড লেভেল ডোমেন বসায় এটা দিয়ে আমি নতুন একটা ওয়েবসাইট বানাই ফেলছি, নতুন করে কোনো টাকা লাগে নাই, নতুন ডোমেন কিনতে হয় নাই। এটা হচ্ছে সুবিধা। ওকে, তো মোটামুটি আমরা আজকে ক্লাসে এই ডোমেন নেম পর্যন্ত পড়লাম। আচ্ছা, এরপরে হচ্ছে কি দেখো আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস জিনিসটা কি, শোনো আজকে আইপি অ্যাড্রেসটা পরেই শেষ করে দিব। আইপি অ্যাড্রেসটা পরেই আজকে ক্লাসটা আমরা শেষ করে দিব। দেখো আইপি অ্যাড্রেস কি? আইপি অ্যাড্রেস হচ্ছে, দেখো আমাদের যেমন প্রত্যেকের একটা ঠিকানা আছে, ঠিক একইভাবে কম্পিউটারে যুক্ত যত ডিভাইস আছে, যত কম্পিউটার আছে, যত মোবাইল ফোন আছে, যত ট্যাব আছে, ইন্টারনেটের সাথে যুক্ত যত ডিভাইস আছে, সবগুলো ডিভাইসের একটা কি আছে, নিজস্ব ঠিকানা আছে। দেখো ইন্টারনেটে যুক্ত প্রতিটি কম্পিউটারের একটা নিজস্ব ঠিকানা থাকে। এই ঠিকানাকে কি বলে? আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেস এটা পুরো নাম কি? ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। কথা বুঝছো? ইন্টারনেটে যুক্ত প্রত্যেকটা ডিভাইসের একটা করে কি আছে, ইউনিক নিজস্ব ঠিকানা আছে। সেই ঠিকানাটাকে কি বলে? আইপি অ্যাড্রেস, বা পুরো নাম হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। এখন দেখো এই যে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, দেখো তোমার ইন্টারনেটে কানেক্টেড যত ডিভাইস বা যত ওয়েবসাইট, ইন্টারনেটে কানেক্টেড প্রত্যেকটা ডিভাইস, প্রত্যেকটা ওয়েবসাইট, সব কিছুর একটা করে কি আছে, নিজস্ব ইউনিক অ্যাড্রেস আছে। এই অ্যাড্রেসটাকে বলে আইপি অ্যাড্রেস। তো দেখো আইপি অ্যাড্রেস দেখতে কেমন হয়? আইপি অ্যাড্রেস দেখতে যে এরকম হয়, এই যে এরকম দেখো, ডেসিমাল হইতে পারে, বাইনারি হইতে পারে, হেক্সাডেসিমাল মানে নাম্বারিক, এটা হচ্ছে নিউমেরিক। শোনো আইপি অ্যাড্রেস হচ্ছে নিউমেরিক, মানে নাম্বার দিয়ে প্রকাশ করা হয়। আইপি অ্যাড্রেসগুলো কি? এগুলো হচ্ছে নিউমেরিক। আইপি অ্যাড্রেসগুলো কেমন হয়? নিউমেরিক হয়, মানে সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়। এখন আমাকে তোমরা বলো, ধরো আমি যদি তোমাদেরকে দেখাই, ধরো এই যে আইপি অ্যাড্রেসগুলো, এগুলো কি মুখস্থ রাখা সম্ভব একটা মানুষের পক্ষে? বলো। যেমন ধরো এই যে গুগল.com, দেখো গুগল.com, GOOGLE, গুগল.com, এটারও একটা আইপি অ্যাড্রেস আছে। দেখো এই যে এবার এটাকে মুখস্থ রাখা সম্ভব এভাবে সব ওয়েবসাইটের? বলো। ওয়েবসাইটের প্রত্যেকটা ওয়েবসাইট, প্রত্যেকটা ডিভাইস, সবকিছুর একটা নিজস্ব আইপি অ্যাড্রেস আছে, যেগুলো নিউমেরিক কোড। দেখো এগুলো সব নাম্বার সিস্টেম দিয়ে, সব এই যে নিউমেরিক, এটা হইতে পারে ডেসিমাল বা বাইনারি বা হেক্সাডেসিমাল। যেমন এই যে গুগলের আইপি অ্যাড্রেস হচ্ছে এইটা। তো আইপি অ্যাড্রেস তো মনে রাখা কঠিন, আইপি অ্যাড্রেস মনে রাখা কঠিন, মনে রাখা সম্ভব না। তো আমরা সবসময় মনে রাখি ডোমেন নেমটা। দেখো আইপি অ্যাড্রেস আমরা মনে রাখতে পারি না, আমরা মনে রাখি কি? ডোমেন নেম। যে গুগলের ডোমেন নেম গুগল.com, বা রম্বস পাবলিকেশনের ডোমেন কি? rhombospublications.com। রম্বস পাবলিকেশনেরও কিন্তু একটা আইপি অ্যাড্রেস আছে। তো সেই আইপি অ্যাড্রেস তো তোমাকে আমি যদি মুখস্থ করতে বলতাম, তুমি তো মুখস্থ রাখতে পারতা না, তো খুঁজেও পাইতা না। এই জন্য আমরা আইপি অ্যাড্রেসটা দিয়ে আমরা কখনো সার্চ করি না, আমরা সার্চ করি কি দিয়ে? ডোমেন দিয়ে। বাট আইপি অ্যাড্রেস দিয়েও কিন্তু সার্চ করে খুঁজে বের করা সম্ভব। তোমাদেরকে দেখাই, দেখো গুগল, আমরা গুগলে কি করি? গুগল.com লিখি না? দেখো আমরা যখন গুগল খুঁজে বের করি আমরা কি? গুগল.com-এ গিয়া জাস্ট মনে করো এখানে লিখবো তুমি গুগল.com, কি লিখবা? ধরো গুগল.com, আমরা তো গুগলে আসি অলরেডি। ধরো এই যে আমরা অলরেডি গুগলেই আসি, এই কই গেছি? আচ্ছা, এটা তো পেমেন্ট অ্যাড্রেসে নিয়ে গেছে। ধরো গুগল.com লিখে সার্চ করবো, আমরা তো গুগলে অলরেডি আসি, এই জন্য আলাদা কোনো আসবে না। ধরো দেখি গুগল.com, আমরা তো অলরেডি আসি গুগলে, গুগল.com,
google.com, আচ্ছা এটি অ্যাডসেন্স চলে আসছে না, আমি এই যে ধরো এই যে google.com এ যাবো, জাস্ট google.com সার্চ করলে দেখো কি আসছে, এই যে গুগল আসছে, তারপর গুগলে ক্লিক করো, এই দেখো এই যে সার্চ করার অপশন আসছে। তো এখন দেখো তুমি যদি চাও যে না আমি দেখো এই যে google.com তো ডোমেন, ডোমেন দিয়ে তুমি সার্চ করছো, ডোমেন দিয়েও সার্চ করা যায়, আবার এই যে আইপি অ্যাড্রেস এটা দিয়েও সার্চ করা যায়। দেখো 142.200 এগুলো ডট দিয়ে লেখো, 142.251, 142.251 সার্চ করে দেখো, 142.251 ডট, তারপরে কত 32.46, 32.46, 32.46, দেখো এটা হচ্ছে গুগলের আইপি অ্যাড্রেস। তো তুমি যদি এই গুগলের আইপি অ্যাড্রেসটা লিখে সার্চ করো দেখো কি আসবে, গুগলে আসবে। কি ব্যাপার আসে না কেন? লিখতে ভুল করছি, লিখতে গিয়ে ভুল করছি, 142.252, সরি 251 হবে, এই সরি 251 হবে, সরি 251 হবে, 251 হবে, হ্যাঁ দেখো 251, এই যে দেখো চলে আসছে, দেখছো google.com চলে আসছে। বুঝতে পারছো? তার মানে প্রত্যেকটা ডিভাইস বলো, প্রত্যেকটা ওয়েবসাইট, সবকিছুরই একটা ইউনিক আইপি অ্যাড্রেস আছে। তো আইপি অ্যাড্রেস দিয়েও তুমি সার্চ করতে পারবা, বাট আইপি অ্যাড্রেসগুলো মনে রাখা খুবই কঠিন, যেহেতু নাম্বারিক। সেটার পরিবর্তে আমরা কি মনে রাখি, আমরা ডোমেইন নামটা মনে রাখি। তো আমাকে বলো তো পরীক্ষায় আসবে, পরীক্ষায় যে এটা আসে যে আইপি অ্যাড্রেস আর ডোমেন নেম দুটার মধ্যে পার্থক্য লিখো, বা সুবিধা অসুবিধা কোনটা সুবিধা বলো। আইপি অ্যাড্রেস বুঝলাম, ডোমেন বুঝলাম, দুইটার সুবিধা অসুবিধা বা পার্থক্য পরীক্ষায় আসে। তো আমরা সবসময় কোনটা দিয়ে সার্চ করি, আমরা ডোমেন নেম দিয়ে সার্চ করি, ঠিক আছে, ডোমেন নাম দিয়ে সার্চ করি। তো এই হচ্ছে আজকে ক্লাস এ পর্যন্তই, আগামী ক্লাসে আমরা পরবর্তী পার্টটুকু শুরু করবো। এখন বলো আজকে ক্লাসে যা পড়াইছি সবগুলা, আজকে ক্লাসটার উদ্দেশ্য ছিল যে এই সংজ্ঞাগুলো যাতে মুখস্থ করা না লাগে, অটোমেটিক মনে থাকে। বলো আজকে ক্লাসে শোনো, আজকে ক্লাসটা এবং আগামী ক্লাসটাতে আমরা পড়বো শুধু সংজ্ঞা, ক খ এগুলাই। তো অনেকে পরীক্ষায় গ আর ঘ অ্যান্সার করতে পারো, ক আর খ অ্যান্সার করতে পারো না। তো প্রথম দুইটা ক্লাসে আমাদের উদ্দেশ্য থাকবে সবগুলা সংজ্ঞা একটু ব্যাখ্যা করে বুঝাই দেওয়া, যাতে পরীক্ষার হলে তুমি নিজে একটু মনে করেও নিজের ভাষায় লিখে ফেলতে পারো। নিজের ভাষায় লিখলেও যদি তুমি কাছাকাছি লিখতে পারো, এমসিকিউ মানে ক নাম্বারে তো একটা নাম্বার থাকে মাত্র একটা প্রশ্নে, একের মধ্যে এক, জাস্ট নিজে একটু কাছাকাছি বানিয়ে লিখলেও নাম্বার দিয়ে দিবে। খ নাম্বারেও নিজে বানিয়ে কাছাকাছি লিখতে হলেও নাম্বার দিয়ে দিবে। বুঝতে পারছো? তো এই হচ্ছে আজকে ক্লাস। এই সপ্তাহে আমরা একটা ক্লাস নিলাম, আমরা চতুর্থ অধ্যায় শুরু করলাম। আগামী সপ্তাহে দুইটা ক্লাস হবে। আইসিডি ব্যাচের তো ক্লাস শিডিউল হচ্ছে মঙ্গল বৃহস্পতি, তাই না? তো আগামী নেক্সট ক্লাস হচ্ছে মঙ্গলবার। আইসিডি ব্যাচের ক্লাস শিডিউল প্রতি সপ্তাহে 2 দিন, মঙ্গল এবং বৃহস্পতি বিকাল 3টায়। তো আগামী সপ্তাহে দুইটা ক্লাস থাকবে, মঙ্গলবার বিকাল 3টায়, বৃহস্পতিবার 3টায়। তো ঠিক আছে, আগামী ক্লাসেও আমরা ক খ বা জ্ঞানমূলক অনুধাবনমূলক জিনিসগুলাই পড়বো। তারপরে ক্লাস থেকে আমরা মেইন যে HTML সেটা শুরু করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে দেখা হবে, টাটা।